আচ্ছা, এর আগে আগের কয়েকটা দিন আমরা তো প্রবাবিলিটি নিয়ে কন্টিনিউ করছিলাম। তো এর আগে লাস্ট ডেতে আমরা যেটা করেছিলাম, লাস্ট দুটো দিন আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি এবং সেটার অঙ্ক কিভাবে ট্রি ডায়াগ্রাম ইউজ করে সেগুলো আমরা দেখেছি। এবং কন্ডিশনাল প্রবাবিলিটি বলতে আমরা বলেছি যে কোনো একটা ইভেন্ট যদি আমার জানা থাকে তাহলে প্রবাবিলিটিটা কিভাবে আপডেটেড হয়, এবং সেই আপডেটেড প্রবাবিলিটিটাকেই কন্ডিশনাল প্রবাবিলিটি বলে। আমরা কিছু কিছু অঙ্কও দেখেছি কিভাবে ট্রি ডায়াগ্রাম ইউজ করে সেই কন্ডিশনাল প্রবাবিলিটি গুলোকে বার করা হয়। তো আজকে আমরা যেটা করব সেটা একটু অন্য রকম একটা জিনিস। মানে তোমরা যে ধরনের প্রবাবিলিটি আমরা এর আগে করেছি, এটা সামথিং ডিফারেন্ট ফ্রম দ্যাট। ডিফারেন্ট কি সেন্সে? না, এটা প্রবাবিলিটি, এখানে ইভেন্টও আছে, এখানে প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি বি সবই আছে, কিন্তু ডিফারেন্স হচ্ছে একটা জায়গাতেই। ডিফারেন্সটা হচ্ছে যে ফিলোসফিটা আলাদা। আচ্ছা, ফিলোসফিটা কি? ফিলোসফিটা হচ্ছে যে যখনই কোনো কিছু একটা ডেভেলপমেন্ট হয় সেটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। তো সেই ব্যাকগ্রাউন্ড, ক্লাসিক্যাল ডেফিনেশনে ব্যাকগ্রাউন্ড যেরকম ছিল, বেস থিওরেমের বা বেইজিয়ানের ব্যাকগ্রাউন্ডটাও সেরকম, কিন্তু দুটো ব্যাকগ্রাউন্ড আলাদা। সেই জন্যই আমরা বলছি বেস থিওরেমের ফিলোসফিটা আলাদা। এখন ফিলোসফিটা কি? আমরা তো আগে কখনো ফিলোসফিটা দেখিনি যে কি ফিলোসফিতে আমরা ক্লাসিক্যাল প্রবাবিলিটি করেছি। অ্যাকচুয়ালি বেস থিওরেমের সেন্ট্রাল রোল যেটা প্লে করে সেটা হচ্ছে সাবজেক্টিভ প্রবাবিলিটি। আমি তোমাদের আগে বলেছিলাম, কেউ একজন প্রশ্ন করেছিল যে সাবজেক্টিভ প্রবাবিলিটি নিয়ে আমরা কেন বেশি ডিসকাস করছি না এক্ষুনি। তো আমি বলেছিলাম যে পরে আমরা সাবজেক্টিভ প্রবাবিলিটি নিয়ে ডিসকাস করব। তো বেস থিওরেম হচ্ছে সাবজেক্টিভ প্রবাবিলিটি, এবং সেটা দিয়েই আমরা আমাদের বিলিফকে কোয়ান্টিফাই করব। খুব কঠিন ভাবে বললাম, তো একটু সহজভাবে ব্যাপারটাকে ভাবার চেষ্টা করি। তো প্রথম হচ্ছে যে বেস থিওরেমটা কি। না, বেস থিওরেম হচ্ছে খুব সিম্পল। দেখো, প্রবাবিলিটিটা লেখা আছে তোমাদের স্ক্রিনে, প্রবাবিলিটি এ গিভেন বি, দ্যাট থিং ইজ প্রবাবিলিটি বি গিভেন এ মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি এ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। এটার মধ্যে কোথাও ফিলোসফিক্যাল কোনো ডিফারেন্স নেই, নোটেশনাল কোনো ডিফারেন্স নেই, কিচ্ছু নেই। কিন্তু কোথায় আছে সেটা আমরা আস্তে আস্তে দেখব। যে ভদ্রলোকের ছবি তোমরা দেখতে পাচ্ছ উনি থমাস বেজ, এবং ওনার নামই বেস থিওরেম। ভদ্রলোকের নাম বেজ, এবং ওনার দুর্ভাগ্য বলতে পারো 1761-এ উনি এক্সপায়ার করে যান, এবং বেস থিওরেম সেটা ওনার এক বন্ধু তিনি পাবলিশ করেন 1763-তে। তো উনি বেঁচে থাকতে দেখতে পারেননি যে বেস থিওরেম বা এরকম কিছু লোকে ইউজ করছে বা দেখছে। তো অবভিয়াসলি তখন বেস থিওরেম যেভাবে ছিল আর এখন আমরা যেভাবে বেস থিওরেম পড়ি বা বেস থিওরেম জানি, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। কারণ তখন নোটেশন বলো বা অবজেক্টিভ বলো সেগুলো সম্পূর্ণ আলাদা রকম ছিল, এখন কিন্তু আলাদা। সুতরাং তোমরা যদি থমাস বেজের যে পেপারটা যেটা পাবলিশড হয়েছিল সে সময় 1763-তে, সেটা যদি কেউ দেখতে চাও সেটা আমার কাছে আছে, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো তোমরা পড়লে বুঝতে পারবে যে ইংলিশটাও একটু অন্যরকম এবং অবজেক্টিভটা অন্যরকম। তো ঠিক আছে, সেটা যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমাকে বলো, আমি তাহলে সেটা পাঠিয়ে দেবো। আচ্ছা, এই হচ্ছে থমাস বেজ। নেক্সট হচ্ছে যে বেস থিওরেম। আচ্ছা, বেস থিওরেমের অ্যাপ্লিকেশন কি? আমরা প্রবাবিলিটি পড়লাম, ক্লাসিক্যাল পড়েছি, কন্ডিশনাল পড়েছি, তো সেসব ছেড়ে এটাকে আবার বেস বলে বলার কি আছে? আমি তো কন্ডিশনাল প্রবাবিলিটি বললেই হয়ে যেত, বা তার কিছু অঙ্ক করিয়ে দিলেই তো হতো। এটাকে আলাদা করে বেস থিওরেম বলার কি আছে? এটার কি আলাদা কোনো ইম্পর্টেন্স আছে? অ্যাকচুয়ালি তোমাদের হয়তো সুগত সেন রায়, প্রফেসর সুগত সেন রায় সম্ভবত তোমাদের ইনফারেন্স স্টার্ট করেছেন। তো যদি স্টার্ট করে থাকেন সেখানে দেখবে তোমরা যে ইনফারেন্স হয়নি স্যার, নেক্সট উইক থেকে ক্লাস নিয়েছেন। না স্যার। আচ্ছা, ঠিক আছে, নেক্সট উইক থেকে নেবেন বলেছেন, তাই তো? আচ্ছা, উনি তোমাদের ইনফারেন্স পড়াবেন। তো যে ইনফারেন্সটা তোমরা পড়বে, এই স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের দুটো ব্রাঞ্চ এখন হয়ে গেছে। একটাকে বলা হয় ক্লাসিক্যাল ইনফারেন্স, যেটা তোমাদের পড়ানো হবে, স্যার পড়াবেন। আর আরেকটা হচ্ছে বেইজিয়ান ইনফারেন্স। অর্থাৎ এই বেস থিওরেমের ইম্পর্টেন্সটা কিন্তু প্রোফাউন্ড। মানে একটা থিওরেম থেকে পুরো স্ট্যাটিস্টিক্সের ইনফারেন্সের একটা ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে, এবং তোমরা যখনই দেখবে বিভিন্ন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে তুমি বেস থিওরেম অ্যাপ্লিকেশন দেখতে পাবে। তো আমি এখানে খুব সহজ কয়েকটা এক্সাম্পল আমি বলেছি যেগুলো মোটামুটি তোমাদেরকে বোঝানো যাবে। মনে করো তোমরা গুগল বা নেটফ্লিক্সে তো সার্চ করো, যে কোনো একটা শো তোমরা দেখবে নেটফ্লিক্সে সার্চ করলে, বা কোনো একটা পেজ তোমরা দেখতে চাইছো গুগলে। তো এই যে সার্চটা করছো, কখনো কি ভেবে দেখেছো যে তুমি যে সার্চিং এর জন্য যে ফ্রেজটা তুমি লিখছো সেটার জন্য প্রথম পেজ যেটা আসছে
সেটা কেন ওটা হচ্ছে। মানে আমি বলতে চাইছি, মনে করো তুমি একটা সার্চিং ফ্রেজ দিলে, সেটার বেসিসে দেখা গেল 10টা পেজ এসছে। এবার 10টা পেজ যে এসছে, 10টা পেজের মধ্যে প্রথম যে লিঙ্কটা, সেই লিঙ্কটা প্রথমে কেন এসছে। এবং তুমি যতবারই করবে দেখবে এটা হয়তো লিঙ্কটা হয়তো চেঞ্জ করতে করতে যাচ্ছে, হয়তো ঘন্টাখানেক পরে লিঙ্কটা চেঞ্জ করে গেল। তো এটার কোনো ধারণা তোমাদের আছে কেন ওইটা ফার্স্টে আসে, বা ওইটা কেন চেঞ্জ করতে করতে আসে? স্যার আমরা যেটা ওটা সার্চ করি বা সার্চ হয়েছে করি আর সেটা কি। ওরা স্টোর করে এবং হ্যাঁ, সেটাকে ফিউচার সার্চেসে ওই সার্চটাকে ইমপ্রুভ করতে ইউজ করে। এক্স্যাক্টলি। তো বেস থিওরামও বেসিক্যালি তাই করে। তার মানে তোমার, তুমি যে তোমার সার্চিং হিস্ট্রি অনুযায়ী ও একটা প্রায়র একটা আইডিয়া তৈরি করে রাখছে ওর ডেটাবেসে, এবং তারপরে তুমি যেমন ভাবে সুইচ করছো সেইভাবে সেটাকে আপডেট করতে করতে যাচ্ছে। তার মানে তোমার একটা ইনিশিয়াল একটা তোমার বিহেভিয়ার সম্বন্ধে এখানে স্টোর হয়ে থাকছে, সেইটাকে আপডেট করতে করতে যাচ্ছে। এবং সেইটা করে বলেই দেখবে তোমার মেশিনে তুমি যদি কোনো একটা ফ্রেজ টাইপ করো, তুমি যেটা পাবে তার ঠিক পাশের মেশিনে তোমার এক বন্ধু যদি ওই একই ফ্রেজ টাইপ করে, তার ফার্স্ট পেজটা অন্যরকম হবে। তার কারণ তার যে হিস্ট্রিটা, তার যে সার্চিং হিস্ট্রিটা, তার যে প্রায়র যে হিস্ট্রিটা, সেইটা আলাদা। দুজনের প্রায়র হিস্ট্রি যদি আলাদা হয় তাহলে আপডেটেড যে পেজটা সেটাও আলাদা হবে। এটা কিন্তু আমরা দেখি, এটা আমরা অবজার্ভ করি। এবং এইটাই কিন্তু বেস থিওরামের যে ফিলোসফি, যেটা আমি বলছিলাম, এইটাই হচ্ছে বেসের ফিলোসফি। আমি আরেকটু ডিটেলসে আমি বলছি। আহ, প্রথম হচ্ছে যে আমরা আগে ফ্রিকোয়েন্টিস্ট ইন্টারপ্রিটেশন আমরা বলেছি। ফ্রিকোয়েন্টিস্ট ইন্টারপ্রিটেশন মানে কি না, প্রবাবিলিটি ক্যান বি রিগার্ডেড অ্যাজ আ লং টার্ম রিলেটিভ ফ্রিকোয়েন্সি। অর্থাৎ ওই আমরা নোটেশন দিয়ে বলেছিলাম FN/N, সেইটা দিয়ে আহ, তার লিমিট, অর্থাৎ কোন একটা ইভেন্ট আছে, সেই ইভেন্টটা আমি কোনো একটা এক্সপেরিমেন্ট করছি, সেখানে এন টাইমস আমি একটা এক্সপেরিমেন্ট করছি, সেখানে কোনো একটা ইভেন্ট এন কতবার অকার করেছে, অর্থাৎ সেটা ফ্রিকোয়েন্সিটা আমি নিচ্ছি, সেটাকে আমরা FN বলেছি। FN/N সেটা ফর লার্জ এন, যেখানে কনভার্জ করছে বা যেটার খুব ক্লোজ থাকছে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওই ইভেন্টের প্রবাবিলিটি। এবং এটাই হচ্ছে আমাদের লং টার্ম রিলেটিভ ফ্রিকোয়েন্সি ইন্টারপ্রিটেশন। এখন খুব সিম্পল এক্সাম্পল তোমরা যেগুলো করেছো তার মধ্যে দেখো, প্রবাবিলিটি অফ ফলিং এ হেড ইজ 0.5। অর্থাৎ যে কোনো কয়েনের ক্ষেত্রে আমরা আনবায়াস কয়েন হলে সাকসেস প্রবাবিলিটিটাকে 0.5 বলি। এটার মানে কি? তার মানে হচ্ছে কোনো একটা কয়েনকে যদি আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশন আমি লার্জ নাম্বার অফ টাইমস টস করি, তাহলে যে রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা হবে দ্যাট উইল বি অ্যারাউন্ড 50%। এক্স্যাক্টলি 50% হবে না, 0.49 হতে পারে, 0.48 হতে পারে, বা 0.52ও হতে পারে। কিন্তু যত আমি নাম্বার অফ রিপিটেশনসটা আমি বাড়াবো, তত এটা 0.5 বা অ্যাকচুয়াল ভ্যালুর দিকে কনভার্জ করবে। এটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্টিস্ট ইন্টারপ্রিটেশন। এখন এটার একটা ক্রিটিসিজম আছে। ক্রিটিসিজম কি না, অ্যান ইভেন্ট মে নট হ্যাভ এ ফ্রিকোয়েন্সি ইন্টারপ্রিটেশন। অর্থাৎ সব ইভেন্টকে তো আমি এরকম ভাবে রিপিট করতে পারি না। ফর এক্সাম্পল, হোয়াট ইজ দ্য চান্স দ্যাট দিস মুভি উইল বি এ হিট। অর্থাৎ একটা মুভি রিলিজ করছে, সেই মুভিটা হিট হবে, তার চান্স কি? অবভিয়াসলি একটা র্যান্ডম ইভেন্ট। কিন্তু এটাকে আমি রিপিট করবো কি করে? এভরি ফ্রাইডে আমি রিলিজ করে যাবো তা তো নয়। একটা ফ্রাইডেতে বইটা বেরিয়ে যাওয়া মানেই হচ্ছে সবাই মিলে দেখে নিয়েছে, পরের ফ্রাইডেতে রিলিজ করি বা না করি কিছু যায় আসে না। সুতরাং এই যে ইভেন্টটা, এই ইভেন্টটাকে কিন্তু আমি ফ্রিকোয়েন্সি ইন্টারপ্রিটেশনে আমি আনতে পাচ্ছি না। স্যার হ্যাঁ, হ্যালো। সেকেন্ড এক্সাম্পলটা নিয়ে একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, বলো। বলছি একটা মুভি হিট করবে কি না করবে সেটা তো হুম। মানে মুভিটার জনরা, তারপর ওটায় কি কি আছে এইসব অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো আমি যদি এই করবে, ধরনের সিমিলার মুভিজ ক্লাসিফাই করে দেখি ওরা হিট করেছে কিনা আর ইন লং টার্ম আমি একটা ওপিনিয়ন তৈরি করি, তাহলে কি সেটা অ্যাপ্লাই করবে না এক্ষেত্রে? তাহলে তোমার কিন্তু তুমি এক্স্যাক্টলি একই রকম একই অনারের মুভি তুমি পাবে কোথা থেকে, বা একই রকম কাস্টিং এর মুভি পাবে কি করে? এবং পেলেও সেটা যে কম্পারেবল হবে তার কি মানে আছে? মানে সমস্ত কিছু আমি এক করতে পারবো না, হ্যাঁ সেটা ঠিক। সেটা সেটা মানে সবকিছু তো একরকম হবে না, তাহলে তো ওটা তো ডুপ্লিকেশন হয়ে যাবে। হুম হুম। হুম। তুমি যেটা বলেছো এটা অবশ্যই হতে পারে যদি সিমিলার টাইপের, কিন্তু ওইভাবে তো ক্যাটেগরাইজড হয় না। তুমি যদি আগের থেকেই জেনে যাও যে এই মুভিটা ওদের ক্যাটেগরিতে পড়ে ওই রকম, তাহলে তুমি নতুন কিছু দেখতে তো, তাহলে তো নতুন কিছু না, দেখবে কেন? কিছু তো একটা ইউনিকনেস থাকবেই মুভিটার মধ্যে। ঠিক আছে? তো এখানে যেটা আমাদের ইয়ে হচ্ছে যে সিন্স ফিউচার ইজ আনসার্টেন, উই ক্যানট গেট রিলেটিভ ফ্রিকোয়েন্সি, কারণ এটাকে আমরা রিপিট করতে পারছি না। সো ভার্ডিক্ট অফ এ মুভি ইজ ইউনিক, ওয়ান টাইম ইভেন্ট। এটাকে আমরা কোনোভাবেই রিপিট করতে পারি না। ঠিক আছে? বা ধরে নাও আমি, ঠিক আছে সিনেমার ইয়েতে বাদ দাও, আমি বলছি যে মনে করো কোনো একজন একটা অপারেশন হচ্ছে,
হয়তো গল ব্লাডার অপারেশন হতে পারে, কিডনি অপারেশন হতে পারে, যে কোনো রকম একটা অপারেশন হচ্ছে। এইবার সেই অপারেশনটা সাকসেসফুল হওয়ার চান্স কত, এইটার ফ্রিকোয়েন্সি ইন্টারপ্রিটেশন কখনো দেয়া যায়? এটা কি কখনো রিজনেবল হবে? আমি কি বারবার করে অপারেট করতে করতে দেখবো যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি কত হচ্ছে এবং সেখানে কতবার সে ইয়ে করছে? কারণ এটা তো ওয়ান টাইম ইভেন্ট, আমি তো একজনের উপরে তো এইভাবে রিপিট করতে পারি না। সুতরাং আমাদের যে ফ্রিকোয়েন্সি ইন্টারপ্রিটেশন যেটা রয়েছে সেটার কিন্তু কতগুলো ড্রব্যাক রয়েছে। বেশ কিছু ইভেন্ট আছে যারা কিন্তু এই ধরনের ফ্রিকোয়েন্সি ইন্টারপ্রিটেশন অ্যাডমিট করে না। তো তাহলে সেখানে প্রবাবিলিটি কি হবে? তাহলে কি আমি ডিফাইন করতে পারবো না? অবশ্যই ডিফাইন করতে পারবো। এখানেই তো আমাদের সাবজেক্টিভ প্রবাবিলিটি ব্যাপারটা আসবে। তো সাবজেক্টিভ প্রবাবিলিটি আমরা আগে যেগুলো বলেছি, this uses a probability value based on an educated guess employing opinions and inexact information. Inexact কেন? আমরা সাবজেক্টিভ প্রবাবিলিটি বলতে যেটা বুঝি যে আমার নিজস্ব ধারণা যেটা, সেই ধারণা দিয়ে আমি একটা চান্স বলছি। যেমন আমি আজ সকালবেলা বাড়ির থেকে বেরোনোর সময় দেখলাম যে আকাশটা মেঘলা। এবার সবাই বাড়ির থেকে বেরোনোর সময় দেখছে আকাশটা মেঘলা, ওই এলাকায় যারা আছে। কেউ বলছে আমি বাড়িতে বসে থাকবো, বেরোবো না। কেউ বলছে ছাতা নিয়ে বেরোবো, কেউ বলছে রেনকোট নিয়ে বেরোবো, বা কেউ বলছে গাড়ি নিয়ে বেরোবো। তার মানে আমাদের প্রত্যেকের ইন্টারপ্রিটেশনটা কিন্তু আলাদা। যে বাড়িতে বসে থাকছে তার ইন্টারপ্রিটেশন হচ্ছে মারাত্মক বৃষ্টি হবে, আজকে কলকাতা ডুবে যাবে, আমার আজকে না বেরোনোই ভালো। যে ছাতা নিয়ে বেরোচ্ছে তার বক্তব্য হচ্ছে না, এমন কিছু নয়, ঠিক আছে একটু বৃষ্টি আছে, ও কেটে যাবে। যে রেনকোট পরে বেরোচ্ছে সে ভাবছে, সে বলছে হ্যাঁ বৃষ্টি হবে কিন্তু আজকে আমাকে বেরোতেই হবে, না বেরোলে চলবে না। আর যে গাড়ি নিয়ে বেরোচ্ছে তার কাছে বৃষ্টি হলেই বা কি, না হলেই বা কি, আমি তো যেতেই পারবো, আমার গাড়ি আছে। সুতরাং প্রত্যেকের ভিউ পয়েন্ট কিন্তু আলাদা, এবং প্রত্যেকেরই দেখো ওই একই ইভেন্ট, একটাই আকাশ মেঘলা, সেখান থেকে তাদের প্রত্যেকের ইন্টারপ্রিটেশনটা আলাদা। এবং সবটাই কিন্তু একটা চান্সের উপর ডিপেন্ড করছে, একটা চান্স তারা ভাবছে। কেউ বলছে আমার আজকে যাওয়াটা সার্টেন, কেউ বলছে আজকে আমার যাওয়াটা আনসার্টেন, কেউ বলছে যাবো কিন্তু একটু কষ্ট হবে, এরকম ভাবে। তার মানে পুরোটাই কিন্তু সাবজেক্টিভিটি থেকে যাচ্ছে। তো ওয়েদার ফোরকাস্টিং বলো, প্রেডিক্টিং আউটকামস অফ স্পোর্টিং ইভেন্টস, এখন আইপিএল হচ্ছে, আইপিএল এ আজকে কে জিতবে না জিতবে, তোমাদের 60-70-80 জন আছেও, তোমরা যদি আজকে ওপিনিয়ন নাও দেখবে হয়তো 20 জন বলবে যে একটা টিম জিতবে, বাকিরা হয়তো বলবে আর একটা টিম জিতবে, আর আবার এক দল থাকতে পারে তারা বলবে না আমরা খেলা দেখি না, এই দুটো টিম আমাদের পছন্দ না, আমাদের পছন্দের কেউ এখানে খেলছে না, সুতরাং আমরা এখানে খুব একটা ইন্টারেস্টেড নয় কে জিতবে হারবে। তো তার মানে এই যে আইডিয়া গুলো, এগুলো কিন্তু সবটাই সাবজেক্টিভ। আজকে যে কে জিতবে হারবে সেটার পেছনে তুমি ব্যাকগ্রাউন্ড কি করে দেবে? কারণ এই টিমটা আগের বারও খেলেছে, টিমটার নামটা সেম আছে, কম্পোজিশন পাল্টে গেছে, ভেন্যু পাল্টে গেছে, তাহলে কিভাবে তুমি এটাকে কম্পেয়ার করবে? আচ্ছা, তো যেটা বলা হয় যে these probabilities are mostly suggested by non-statisticians and hence may lack consistency. সেটা তো খুব স্বাভাবিক, কারণ যারা ডেলি লাইফে যারা প্রবাবিলিটি ইউজ করছে বা চান্স ইউজ করছে, তারা তো প্রবাবিলিটির তারা তো প্রবাবিলিটি পড়েনি। সুতরাং তাদের যে গেসটা সেটা বেসিক্যালি নন স্ট্যাটিস্টিশিয়ান গেস, সুতরাং তার মধ্যে কনসিস্টেন্সি নাও থাকতে পারে। তো সেটা ঠিক আছে, আমরা অ্যাডমিট করি সেটাকে। নেক্সট হচ্ছে যে সাবজেক্টিভ প্রবাবিলিটিকে আমরা কিভাবে ইন্টারপ্রিট করব। আমি আগে হয়তো একটুখানি বলেছি, তবুও আমি আরেকবার রিপিট করি। সেটা হচ্ছে সাবজেক্টিভ প্রবাবিলিটি ইজ রিগার্ডেড অ্যাজ এ মেজার অফ ডিগ্রি অফ পার্সোনাল বিলিফ। অর্থাৎ আমার নিজস্ব যে বিশ্বাসটা, সেইটা কতটা, যত বেশি হবে আমার পার্সোনাল বিলিফ, যত বেশি হবে আমার দেয়া সাবজেক্টিভ প্রবাবিলিটি তত বেশি হবে। আমার পার্সোনাল বিলিফ যত কম হবে আমার সাবজেক্টিভ প্রবাবিলিটি ভ্যালু তত কম হবে। ফর এক্সাম্পল জাস্ট রিগার্ডিং এ মুভি, যেটা আমি বললাম যে কেউ বলতে পারে 70%, কেউ বলতে পারে 80%, অথবা কেউ বলতে পারে অন্য কিছু, কিন্তু এক্ষেত্রে কোন রকম ফ্রিকোয়েন্টিস্ট প্রবাবিলিটি তুমি অ্যাসাইন করতে পারবে না। সহজ কথা হচ্ছে এটাই। নেক্সট হচ্ছে একটাই ইভেন্টে আমরা যদি জাস্ট ফ্রিকোয়েন্টিস্ট আর সাবজেক্টিভিস্টের কন্ট্রাস্টিং ফিলোসফিটা যদি দেখি, যে মনে করা যাক ইভেন্টটা হচ্ছে দ্য ওয়েদার ফোরকাস্ট সেইজ দ্যাট দেয়ার ইজ 90% চান্স অফ রেন টুডে। তো ফ্রিকোয়েন্টিস্ট বলছে যে 90% অফ দিস ডেজ উইল বি রেনি, অর্থাৎ এরকম যদি 100টা দিন থাকে তার মধ্যে 90টা দিন রেনি হবে, এটা হচ্ছে তার ইন্টারপ্রিটেশন। সুতরাং আজকে সেই দিনটা, অর্থাৎ আমি বসে থাকবো বা কিছু একটা করবো এরকম। আর যে সাবজেক্টিভিস্ট, সে বলছে যে ঠিক আছে আমি একটা আমব্রেলা ক্যারি করবো, কারণ এই ধরনের ক্ষেত্রে দেখেছি 90% ক্ষেত্রে বৃষ্টি হচ্ছে, সুতরাং আমি একটা আমব্রেলা ক্যারি করবো। তো এটাই হচ্ছে ইন্টারপ্রিটেশনের দিক থেকে
ডিফারেন্স। নেক্সট হচ্ছে ফিলোসফি। আচ্ছা, ফিলোসফিটা কি না, ক্লাসিক্যালের যে ফিলোসফিটা, তোমরা যদি এই যে অঙ্কগুলো আমরা এতদিন করেছি সেগুলো সবই হচ্ছে ক্লাসিক্যালের অঙ্ক। আচ্ছা, ক্লাসিক্যালের অঙ্ক কিরকম করেছো তোমরা? প্রথমে ওই সব কজ এফেক্টে যাওয়ার দরকার নেই, একদম নিচের লাইনটা দেখো। ইফ এ ফেয়ার কয়েন ইজ টসড 5 টাইমস, অর্থাৎ ফেয়ার কয়েন বলতে কি বোঝানো হচ্ছে না, যে কয়েনটা সাকসেস প্রবাবিলিটি হচ্ছে হাফ, সেই কয়েনটা যদি 5 টাইমস আমি টস করি, হোয়াট ইজ দ্য চান্স অফ গেটিং 5 হেডস? এ ধরনের অঙ্ক আমরা করেছি, এ ধরনের অঙ্ক আমরা করেছি। তার মানে এখানে কি হচ্ছে, তোমাকে যে কয়েনটা দেওয়া হয়েছে কয়েনটা কেমন সেটা বলে দেওয়া হচ্ছে, করার পরে বলছে যে এইটাকে যদি আমি টস করি তাহলে এফেক্টটা কি হবে। অর্থাৎ এই ক্ষেত্রে কি তাহলে আমার 5টা হেড পড়ার চান্স খুব বেশি হবে নাকি খুব কম হবে? তো এইবার তোমরা উপর দিকটা এসো, যে ক্লাসিক্যাল বা ফ্রিকোয়েন্টিস্টের ফিলোসফিটা হচ্ছে ফাইন্ডিং দ্য এফেক্ট অফ এ গিভেন কজ। তোমাকে আমি কারণ দিয়ে দেবো, তুমি এফেক্টটা বার করবে। ঠিক আছে, কারণ দেয়া থাকবে, কজ থেকে আমি এফেক্টে যাচ্ছি, অর্থাৎ একটা কজ তার পসিবল অনেকগুলো এফেক্ট হতে পারে, এফেক্ট 1, এফেক্ট 2, এফেক্ট 3, আমাকে বার করতে হবে কোন এফেক্টটা চান্স বেশি। সেটাই হচ্ছে ক্লাসিক্যাল বা ফ্রিকোয়েন্টিস্ট প্রবাবিলিটি। ঠিক কয়েনের এক্সাম্পলটা মনে রাখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কয়েনটা হচ্ছে ফেয়ার কয়েন ইজ টসড 5 টাইমস, অর্থাৎ এটাই হচ্ছে কজ, এবং এইটার আউটকামটা কি হবে, বা হোয়াট ইজ দ্য চান্স অফ গেটিং 5 হেডস, অর্থাৎ এফেক্টটা কি হবে। সেটা হচ্ছে ক্লাসিক্যাল ফিলোসফি, যেটা সেটা হচ্ছে এরকম। বেইজিয়ান ফিলোসফি বা ইনভার্স ফিলোসফিটা কেমন? ফাইন্ডিং দ্য কজ অফ অ্যান অবজার্ভড এফেক্ট। অর্থাৎ আমি জাস্ট আবার লাস্ট লাইন থেকেই ভাবি, এবার তোমার প্রবলেমটা হচ্ছে উল্টো। প্রবলেমটা হচ্ছে একটা কয়েনকে 5বার টস করেছো, 5টা হেড এসছে। এবার তোমায় প্রশ্ন করছে, আচ্ছা কয়েনটা কি ফেয়ার, অর্থাৎ কয়েনটা কি আনবায়াসড? ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। একটাতে বলা হচ্ছে একটা ফেয়ার কয়েনকে 5বার টস করছি, তাহলে 5টা হেড পড়ার চান্স কত, অর্থাৎ কজটা আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে আমি এফেক্টে যাচ্ছি। আর এখানে বলা হচ্ছে 5বার টস করেছে একটা কয়েনকে, 5টাই হেড এসছে, তাহলে কয়েনটা ফেয়ার হওয়ার চান্স কত। আগে আমাকে বলা থাকতো একটা ফেয়ার কয়েনকে টস করছে, এবার আমাকে বলা হচ্ছে রেজাল্টটা কি হয়েছে, 5বার টস করাতে 5টা হেড এসছে। এবার বলছে ওই যে কয়েনটা তুমি নিয়েছিলে সেই কয়েনটা ফেয়ার কিনা, ফেয়ার হওয়ার চান্স কত। তার মানে ফিলোসফিটা কিন্তু আলাদা। আগেরটাই ছিল হচ্ছে কজ থেকে আমরা পসিবল এফেক্ট গুলো বার করতাম, যে একটা কয়েনকে 5বার টস করবো তাহলে কতগুলো হেড পড়বে কতগুলো টেল পড়বে সেটা আমরা দেখতাম। এখানে হচ্ছে উল্টো, এখানে হচ্ছে আমার কাছে এফেক্টটা দেয়া আছে। এফেক্টটা কি না, 5টা হেড পড়েছে 5টা টসে, তাহলে আমাকে কজটা বার করতে হবে যে এটা কি ফেয়ার কয়েন, অর্থাৎ এটার হেড পড়ার চান্স কত বা টেল পড়ার চান্স কত। তো এইটাই হচ্ছে ডিফারেন্সটা, যে কন্ট্রাস্টিং ফিলোসফিজ আমি যে কথাটা বলছি, এইটাই হচ্ছে ডিফারেন্সটা। একটাতে আমার অবজার্ভড কজটা দেয়া আছে, আমি এফেক্টে যাচ্ছি, আর একটাতে এফেক্টটা দেয়া আছে, আমি কজে যাচ্ছি। এবার আমি কতগুলো জাস্ট এক্সাম্পল বললে তোমরা বুঝতে পারবে যে বেসিক্যালি এই যে আমরা বেইজিয়ান ফিলোসফি যেটা বলছি, এটা কিন্তু আমরা রিয়েল লাইফে বা ডেইলি লাইফে আমরা এটাই ইউজ করি, আমরা কিন্তু এর বাইরে অন্য কিছু করি না। আহ, আহ, তোমরা যদি মনে করা যাক কোনো একটা কোথাও একটা কোনো ক্রাইম অকার করেছে, তো একটা ক্রাইম যদি অকার করে, কোনো একজন ডিটেকটিভকে কল করা হয়েছে, তো ক্রাইমটা অকার করার পরে ডিটেকটিভকে যখন কল করা হচ্ছে, ডিটেকটিভ গিয়ে সেই ক্রাইমটা, তার মানে হচ্ছে আমার কাছে এফেক্ট, ক্রাইমটা হচ্ছে আমার কাছে অবজার্ভড এফেক্ট, অর্থাৎ আমার কাছে অবজারভেশন হচ্ছে ক্রাইমটা। এই ক্রাইম থেকে ক্রাইমের কজ অথবা যে ক্রাইমটা কমিট করেছে তাকে আইডেন্টিফাই করা, সেটাই হচ্ছে একটা ডিটেকটিভ বা পুলিশের কাজ। তার মানে দেখো, এই যে ডিটেকটিভ বা পুলিশের যে কাজটা, সেটা কিন্তু বেসিক্যালি বেজিয়ান ফিলোসফিটা মেনটেন করে করছে। একটা গিভেন অবজার্ভ এফেক্ট আছে, তারপর আমি যাচ্ছি। এবার আমরা যদি পড়াশোনার ক্ষেত্রে যদি ভাবি, আমাদের মিড টার্ম পরীক্ষা হয়, মিড টার্মে যদি কেউ খারাপ করে সে কি করবে? মিড টার্মে যদি কেউ খারাপ করে, সে তখন আইডেন্টিফাই করার চেষ্টা করবে যে আমার পরীক্ষার মধ্যে কোথায় প্রবলেম ছিল বা কি হয়েছিল। এবার যদি দেখে যে পরীক্ষার মধ্যে প্রবলেম হয়নি, হয়তো নাম্বার দিতে ভুল হয়েছে, তাহলে সে রিভিউ করে, অথবা যদি আপগ্রেড করার চান্স থাকে সে আপগ্রেড করে। এগুলো সবই কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু ডেলি লাইফে আমরা কিন্তু, বা যে কোনো ক্ষেত্রে তুমি দেখো, তুমি কিন্তু ওই ইনভার্স যে ফিলোসফিটা, সেই ইনভার্স ফিলোসফিটাই তোমরা ইউজ করো। সবসময় একটা এফেক্ট দেয়া থাকে, সেখান থেকে আমরা কজে যাওয়ার চেষ্টা করি। আমরা কখনো কজ থেকে এফেক্টে যেতে পারি না, সবসময় এফেক্ট আছে,
সেখান থেকে কজে যেতে পারি। তুমি একটা আজকে হয়তো গাড়ি নিয়ে হয়তো আসছো ইউনিভার্সিটিতে, তো দেখা গেল কোন একটা রুট দিয়ে আসছো, সেই রুটে প্রচন্ড জ্যাম, তো তার মানে তোমার এখানে ইউনিভার্সিটি আসতে দেরি হয়ে গেল। এবার তুমি কি করবে? তুমি দেখবে যে তোমার কেন দেরি হয়েছে, না ওই রুটটা দিয়ে এসছি বলে, এরকম আরো 3-4টে রুট আছে, তখন তুমি অল্টারনেটিভ রুট গুলো ভাবার চেষ্টা করবে। তো তার মানে যখনই একটা অবজার্ভড এফেক্ট থাকছে, তুমি সেটার পসিবল কস্টটা তুমি বার করার চেষ্টা করছো এবং সেই কস্টটাকে রিমুভ করার চেষ্টা করছো, যাতে সেই কস্টটা তোমার ফেভারে থাকে, যাতে তুমি ফেভারেবল কিছু আউটকাম পেতে পারো। তো তার মানে এইটাই হচ্ছে বেইজিয়ান এবং ক্লাসিক্যাল ফিলোসফির মধ্যে ডিফারেন্স, যে একটাতে হচ্ছে কজ থেকে এফেক্টে যাব এবং আরেকটাতে হচ্ছে এফেক্ট থেকে কজে যাব। এবং মাথায় রাখতে হবে এই এফেক্ট থেকে কজে যাওয়ার যে সিস্টেমটা, সেটাই আমরা ডেইলি লাইফে সবচেয়ে বেশি ইউজ করি। ওই জন্য আমি বললাম যে এখন স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের একটা আলাদা ব্রাঞ্চ হয়ে গেছে, সেটাকে বলা হয় বেইজিয়ান ইনফারেন্স। পুরোপুরি সেখানে ফিলোসফিক্যাল আইডিয়াটাই আলাদা। তো নেক্সট, এটা একটুখানি সেট থিওরির একটা জিনিস, আমি জাস্ট একটু বলে দিই, এটা আহ, তোমরা বুঝতে পারবে। দেখো, পার্টিশন পার্টিশন বলতে বোঝানো হচ্ছে এস মানে হচ্ছে স্যাম্পল স্পেস, সেই এসটাকে 3টে পার্টে ভাগ করা হয়েছে। তোমরা পার্টিশনটা দেখতে পাচ্ছ, একটা বি1, একটা বি2, একটা বি3। এই বি1 বি2 বি3 কখন পার্টিশন হবে? দেখো, বি1 বি2 বি3 কেমন, প্রথম কথা হচ্ছে বি1 বি2 বি3 হচ্ছে ডিসজয়েন্ট, অর্থাৎ বি1 আর বি2 এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে বি1 বি2 বি3 তিনটে মিলে কিন্তু পুরো স্যাম্পল স্পেসটাকে তৈরি করছে। তার মানে পার্টিশন বলতে গেলে কিন্তু তোমাকে পার্টিশন বলতে গেলে তোমাদের সবসময় দেখতে হবে যে স্যাম্পল স্পেসকে পুরো 3টে সেট বা কতগুলো সেট তুমি পাচ্ছ, যে সেটগুলো নিজেরা ডিসজয়েন্ট কিন্তু এক্সস্টিভ। এক্সস্টিভ মানে তারা সবাই মিলে তাদের সবাইকে যদি তুমি যোগ করে দাও, তাহলে তুমি পুরো স্যাম্পল স্পেসটাই পাবে। এখানে যেমন তুমি দেখো, বি1 বি2 বি3 এদেরকে যদি তুমি মিলিয়ে নাও, তাহলে পুরো স্যাম্পল স্পেসটাই পাবে। তো এই ক্ষেত্রে বি1 বি2 বি3 হচ্ছে স্যাম্পল স্পেসের একটা পার্টিশন তৈরি করছে। আচ্ছা, এ হচ্ছে একটা ইভেন্ট। আচ্ছা, এই ইভেন্টটা কেমন? না, এই ইভেন্টটা বি1 এর সাথেও অকার করতে পারে, বি2 এর সাথেও অকার করতে পারে, বি3 এর সাথেও অকার করতে পারে। তার মানে দেখো, এ আর বি1 এর মধ্যে একটা ইন্টারসেকশন আছে, অর্থাৎ কমন পোর্শন আছে। এ আর বি2 এর মধ্যে একটা কমন পোর্শন আছে, এ আর বি3 এর মধ্যে একটা কমন পোর্শন আছে। তো এইরকম যদি হয় যে কোনো একটা ইভেন্ট যদি এ থাকে, সেটা কোনো একটা পার্টিশন থাকে, পার্টিশনের প্রত্যেকের সাথে অকার করতে পারে, সেক্ষেত্রে probability of A, that thing equals probability A given B1 multiplied by probability B1 plus probability A given B2, এইটাকে বলা হয় টোটাল ল অফ প্রবাবিলিটি। তো সেটা প্রুফটা কিরকম, জাস্ট আমি এটা আউটলাইন দিচ্ছি, তোমাদের এগুলো খুব একটা জানার দরকার নেই, জাস্ট আইডিয়াটা থাকলেই হবে। তো এটাকে বলা হচ্ছে, আমি যেটা বললাম, ল অফ টোটাল প্রবাবিলিটি। তো এখানে যারা সেট থিওরি জানো তাদের কাছে ব্যাপারটা খুব একটা কঠিন নয়, যারা জানো না তাদের কাছে একটু কঠিন, আমি সেই জন্যই ফর্মুলাগুলো এখানে দেয়া আছে। তো আমি জাস্ট এই ছবিটা থেকেই বোঝানোর চেষ্টা করি যে দেখো, এ যেটা রয়েছে, বা বি1 বি2 বি3, বি1 বি2 বি3 এরা সবাই মিলে এসটাকে তৈরি করছে। তো তাহলে কোন একটা ইভেন্ট আইদার বি1 এর সাথে অকার করতে পারে, অথবা বি2 এর সাথে অকার করতে পারে, অথবা বি3 এর সাথে অকার করতে পারে। অর্থাৎ এটা অকারেন্সের চান্স হচ্ছে এ বি1 এর সাথে অকার করছে, প্লাস এ বি2 এর সাথে অকার করছে, অথবা এ বি3 এর সাথে অকার করছে। এবং এই তিনটে হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সস্টিভ। এক্সস্টিভ কেন না, এক্সক্লুসিভ কেন, কারণ এ যদি বি1 এর সাথে অকার করে আর এ যদি বি2 এর সাথে অকার করে, অর্থাৎ আমি যদি ইন্টারসেকশনটা ভাবি যে এ আর বি1 এর মধ্যে যে কমন পোর্শনটা, এ আর বি2 এর মধ্যে যে কমন পোর্শনটা, আর এ আর বি3 এর মধ্যে যে কমন পোর্শনটা, এই তিনটে কমন পোর্শন কিন্তু ডিসজয়েন্ট। যদি ডিসজয়েন্ট হয় তাহলে মিউচুয়াল এক্সক্লুসিভ হচ্ছে। তাহলে এই তিনটে সেটের, তার মানে এ যেটা, সেটাকে আমি তিনটে পার্টে ডিভাইড করতে পারি, করে তার সাম করতে পারি। এইটাই হচ্ছে পার্টিশনের মূল ব্যাপারটা। তো সেটা জাস্ট একটু আইডিয়া দিয়ে দেওয়া ভালো। তো এখানে বলা আছে, যারা সেট থিওরি জানো তারা বুঝতে পারবে, যারা জানো না তাদের অত কিছু ভাবার দরকার নেই। আমরা এর পরে যখন অঙ্কগুলো করব, সেখানে আমরা পার্টিশনটাকে ইউজ করে করেই করব। শুধু ফর্মুলাটা মাথায় রাখবে, যে ফর্মুলাটা যেটা আমার এখানে দেয়া আছে, যে প্রবাবিলিটি এ, দ্যাট থিং ইকুয়ালস প্রবাবিলিটি এ গিভেন বিআই মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ বিআই। এইটা শুধু মাথায় রাখবে, যে অ্যাকচুয়ালি প্রবাবিলিটি এ গিভেন বিআই মাল্টিপ্লাইড বাই বিআই মানে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বিআই। অর্থাৎ এ যদি বি1 বি2 বিএন এর সাথে অকার করতে পারে এবং বি1 বি2 বিএন যদি একটা পার্টিশন তৈরি করে, তাহলে প্রবাবিলিটি অফ এ
ইকুয়ালস আই ফ্রম সামেশন আই ফ্রম 1 to n প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বিআই। এটাই হচ্ছে মূল বিষয়টা। নেক্সট আমরা এবার বেস থিওরেমে চলে আসি। আচ্ছা, বেস থিওরেম যখন আমরা করতে যাব সেখানে কয়েকটা জিনিস আমাদের ডিফাইন করে নিতে হবে, এবং আমি সবসময় সাজেস্ট করি যে এইভাবেই বেস থিওরেমগুলো, বেস থিওরেমের যে কোনো অঙ্ক সেগুলোকে এইভাবেই ভাবা উচিত, কারণ না হলে তোমাদের সিম্বলিক্যালি বা প্রবলেমটা লিখতে তোমাদের একটুখানি সমস্যা হবে। তো প্রথম হচ্ছে বিআই। বিআই গুলো কি? বিআই গুলো হচ্ছে পসিবল কজেস অফ অ্যান অবজারভেবল এফেক্ট, অর্থাৎ কোনো একটা এফেক্ট আমি পেয়েছি তার জন্য পসিবল কজ কি কি হতে পারে। খুব সহজভাবে আমি যদি ভাবি, আমি জাস্ট কোনো একটা এক্সাম্পলের টার্মসে যদি ভাবি, যে মনে করা যাক কোনো একটা মার্ডার হয়েছে, সেটা হচ্ছে আমার অবজারভেবল এফেক্ট এ। এবার বি1 বি2 বিকে এরা হচ্ছে পসিবল সাসপেক্ট, অর্থাৎ আমার কে জন সাসপেক্ট আছে ওই মার্ডারটার জন্য। তো সেটাই হচ্ছে পসিবল কজেস অফ অ্যান অবজারভেবল এফেক্ট। আচ্ছা, এখন প্রবলেম হচ্ছে যেটা পসিবল কজেস বিআই আর আনঅবজারভেবল, আমি তো জানি না যে কে মার্ডার করেছে। তো আমাদের বার করতে হবে যে কোন জনের মার্ডারার হওয়ার চান্স সবচেয়ে বেশি। তো সেক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি এ গিভেন বিআই আমাদের লাগবে। প্রবাবিলিটি এ গিভেন বিআইটাকে আমরা বলি এভিডেন্স। এভিডেন্স কেন না, যদি আমার জানা থাকে যে আইএথ যে পার্সন সে মার্ডার করেছে, তাহলে মানে তার মার্ডার করার চান্সটা কত, সেটাই হচ্ছে বেসিক্যালি প্রবাবিলিটি এ গিভেন বিআই। অর্থাৎ আইএথ পার্সনে মার্ডার করার চান্সটা কত, সেটাই হচ্ছে প্রবাবিলিটি এ গিভেন বিআই, এবং সেটাকে আমরা বলছি এভিডেন্স। আচ্ছা, প্রবাবিলিটি বিআই কি? প্রবাবিলিটি বিআই হচ্ছে প্রায়র প্রবাবিলিটি। অর্থাৎ প্রায়র প্রবাবিলিটি বলতে আমি যখন কোনো ইনফরমেশন আমার কাছে নেই, তখন কোনো একজন পার্টিকুলার পার্সন তার মার্ডারার হওয়ার চান্স কত, সেটাই হচ্ছে প্রবাবিলিটি অফ বিআই। আর প্রবাবিলিটি বিআই গিভেন এম কি না, এইটাকে বলা হচ্ছে পস্টেরিয়র বা আপডেটেড প্রবাবিলিটি অফ কজ বিআই ফর অবজার্ভড এফেক্ট এ। অর্থাৎ যদি জানা থাকে যে মার্ডার হয়েছে, তাহলে আইএথ পার্সন মার্ডার করেছে তার চান্স কত, সেটাই হচ্ছে প্রবাবিলিটি বিআই গিভেন এ। তোমরা জাস্ট কোনো একটা পার্টিকুলার কোনো এক্সাম্পলের কনটেক্সটে ব্যাপারটাকে ভাববে। তোমাদের এই বিআই, প্রবাবিলিটি এ গিভেন বিআই, প্রবাবিলিটি বিআই বা প্রবাবিলিটি বিআই গিভেন এ, এটার যে কেন, এটা ইম্পর্টেন্সটা কি, সেগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। জাস্ট আমি ওই মার্ডারের কনটেক্সটে বললাম ব্যাপারটাকে, যে প্রবাবিলিটি বিআই গিভেন এ অর্থাৎ আইএথ পার্সন তিনি হচ্ছেন মার্ডারার গিভেন দ্যাট মার্ডার অকার্ড। তো সেইটাই আমরা বার করতে চাই, এবং ন্যাচারালি যে পার্সনের জন্য প্রবাবিলিটি বিআই গিভেন এটা ম্যাক্সিমাম, তার মার্ডারার হওয়ার চান্সটা সবচেয়ে বেশি। অর্থাৎ আমি তখন দেখবো যে এই লোকটাই হচ্ছে সাসপেক্টদের মধ্যে মোস্ট গিলটি। অর্থাৎ আমাকে দেখতে হবে যে এর কি মোটিভ ছিল বা কি হয়েছে যার জন্য এর আপডেটেড প্রবাবিলিটিটা এতটা বেশি। তো বেস থিওরেম যেটা বলছে, যে বেস থিওরেম যেটা করছে, প্রবাবিলিটি বিআই গিভেন এ অর্থাৎ আপডেটেড প্রবাবিলিটিটাকে বার করছে ইন টার্মস অফ দ্য প্রায়র প্রবাবিলিটি, প্রবাবিলিটি বিআই, অ্যান্ড লাইকলিহুড বা এভিডেন্স দ্যাট ইজ প্রবাবিলিটি এ গিভেন বিআই। খেয়াল করে দেখবে, প্রবাবিলিটি বিআইটাকে আমরা বলেছি প্রায়র প্রবাবিলিটি, অর্থাৎ যখন কোনো এভিডেন্স নেই তখন বিআইটা অকার করার চান্স কত। প্রবাবিলিটি এ গিভেন বিআই কে বলা হয়েছে এভিডেন্স। এভিডেন্স মানে ওই ইভেন্টটা অকার করার চান্স গিভেন দ্যাট দ্য কজ ইজ দ্য আইথ পার্সন ইজ দ্য মার্ডারার, এইভাবে যদি ভাবো, তো সেটাকে আমরা বলছি এভিডেন্স। এবং নিচে যেটা আছে, নিচে আছে কিন্তু বেসিক্যালি প্রবাবিলিটি অফ এ। তোমরা যদি টোটাল ল অফ প্রবাবিলিটি যাদের মনে আছে এখনো, তারা নিচেরটা দেখলে বুঝতে পারবে যে প্রবাবিলিটি বিআই মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি এ গিভেন বিআই, দ্যাট থিং ইকুয়ালস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বিআই, তার উপর সাম আছে অর্থাৎ প্রবাবিলিটি অফ এ। যেটা আমরা বলেছিলাম যে বেস থিওরেম যদি আমরা ম্যাথমেটিক্যালি ভাবতে চাই বা প্রবাবিলিটির টার্মসে যদি ভাবতে চাই, আমাদের কাছে নতুন কিছু নয়। কিন্তু আমি যদি ফিলোসফিটা ভাবতে চাই, প্রত্যেকটা টার্ম যেটা আছে, প্রত্যেকটা টার্ম বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি, তার কিন্তু ইন্টারপ্রিটেশনটা সম্পূর্ণ আলাদা। যেমন প্রবাবিলিটি বিআই, এক্ষেত্রে আমরা যদিও সবই প্রবাবিলিটি টার্মসেই করছি, কিন্তু প্রবাবিলিটি অফ বিআই মানে প্রায়র প্রবাবিলিটি। এবং প্রায়র প্রবাবিলিটি কিভাবে বার করা হয়? সাবজেক্টিভ প্রবাবিলিটি। জাস্ট তোমরা যদি রিয়েল সিচুয়েশন দিয়ে ভাবো যে যখন কোন একটা মার্ডার অকার করেছে, 5 জন সাসপেক্ট আছে, তুমি ইনিশিয়ালি কি ধরবে? বা যে কোনো ক্ষেত্রে তুমি যদি, তোমাকে যদি বলা হয় তদন্ত করতে, তুমি ইনিশিয়ালি প্রথমেই ধরবে যেটা, যে 5 জনেরই ইকুয়াল চান্স আছে মার্ডারার হওয়ার। অর্থাৎ এটা কিন্তু তোমার পার্সোনাল ভিউ। অন্য আরেকজন হয়তো অন্যরকম ভাবতে পারে, সে বলতে পারে না, এই লোকটাকে দেখে আমার মনে হচ্ছে এই বেটা মার্ডার করেছে, সুতরাং এর জন্য চান্স হচ্ছে বেশি, বাকিদের জন্য কম। এগুলো কিন্তু পুরোটাই পার্সোনাল বিলিফ। তো তার মানে এখানে কিন্তু প্রায়র প্রবাবিলিটি বা পার্সোনাল বিলিফ বা সাবজেক্টিভ প্রবাবিলিটি রয়েছে। প্রবাবিলিটি এ গিভেন বিআইটা কি? এটা অ্যাকচুয়াল প্রবাবিলিটি একটা,
সেটা রয়েছে, আর নিচে রয়েছে টোটাল ল অফ প্রবাবিলিটি। তার মানে জিনিসটা দেখতে আমাদের অ্যাকচুয়াল প্রবাবিলিটির মতন, সেই কন্ডিশনাল প্রবাবিলিটি, কিন্তু ইন্টারপ্রিটেশন এবং প্রত্যেকটা টার্মের যে মিনিং সেইগুলো কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। এটাই হচ্ছে বেস থিওরেমের সাথে কন্ডিশনাল প্রবাবিলিটির ডিফারেন্স। কন্ডিশনাল প্রবাবিলিটিতে সাবজেক্টিভ প্রবাবিলিটি বলে কোনো জিনিস থাকে না, কিন্তু বেস থিওরেম মানে সেখানে একটা জিনিস থাকবে যেটা হচ্ছে সাবজেক্টিভ প্রবাবিলিটি, এন্ড দ্যাট থিং ইজ প্রবাবিলিটি অফ বিআই। ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। স্যার এটা কি মানে এই প্রসেসটা কি ইটারেটিভ? মানে আমার ধরুন একটা প্রবাবিলিটি অফ বিআই জানা আছে মানে একদম হুম শুরুতে, তো হুম আমি যখন ধরুন একটা অবজারভেশন আছে আমার কাছে, তো সেটা দিয়ে আমি একটা প্রবাবিলিটি অফ বিআই সাচ দ্যাট এ হ্যাপেন, হ্যাঁ হুম এটা বার হুম করলাম। হুম তো তারপরের বার যদি আরেকটা অবজারভেশন আসে, আমি কি আপডেটেড প্রবাবিলিটি পি অফ বিআই এর জায়গায় ইউজ করবো? দেখো, মানে তুমি যেটা বলছো সেই আপডেট করা যায়, সেই আপডেশনটা সম্ভব, কিন্তু ইনিশিয়ালি আমরা যখন পড়বো সেখানে আমরা আপডেট করব না, আমরা একবারই আপডেট করব। এখানে কি হচ্ছে, একবারই আপডেট করা হচ্ছে। তুমি যেটা বলছো এটা হচ্ছে মাল্টিপল আপডেট করতে করতে যাচ্ছে আমরা, সেটা করা যায়, পসিবিলিটি এটা মানে থিওরি আছে, এটা থিওরিটিক্যালি করা যায়, কিন্তু আমরা এখানে ব্যাপারটা সিম্পল রাখার জন্য আপডেটটা করব না, একবারই আমরা শুধুমাত্র ওই প্রবাবিলিটি এ গিভেন বিআই বা এভিডেন্সটা নেব। হতেই পারে আমার কাছে মাল্টিপল এভিডেন্স এসছে, আমি বারবার করে প্রবাবিলিটি এ গিভেন বিআই কে আপডেট করতে করতে যাচ্ছি, কোনো সমস্যা নেই, তাতে করা যায়। কিন্তু এখানে আমরা ধরে নেবো যে প্রবাবিলিটি এ গিভেন বিআই মানে হচ্ছে ফাইনালি আপডেটেড যে প্রবাবিলিটিটা, সেটা কোনো ইন্টারমিডিয়েট কিছু নয়। ঠিক আছে? তো জাস্ট আমি যদি সিম্বলিক্যালি ভাবি, সিম্বলিক্যালি ভাবলে তোমার কাছে প্রায়র প্রবাবিলিটি আছে, নিউ ইনফরমেশন অর্থাৎ এভিডেন্স আছে, এবার তুমি এটার উপরে বেস থিওরেম অ্যাপ্লাই করছো এবং যেটা পাচ্ছ সেটা হচ্ছে পস্টেরিয়র বা আপডেটেড প্রবাবিলিটিস। এইটাই হচ্ছে পুরোপুরি বেস থিওরেমের যে প্রসেসটা। তার মানে বেস থিওরেমের তুমি যেটা পাবে সেটা হচ্ছে একদম রাইট হ্যান্ড সাইডে যেটা রয়েছে সেটাই হচ্ছে তোমাকে বেস থিওরেম দেবে, আর লেফট হ্যান্ড সাইডে যে দুটো কোয়ান্টিটি রয়েছে প্রায়র প্রবাবিলিটি এবং নিউ ইনফরমেশন, এই দুটো তোমাকে সাপ্লাই করতে হবে। অর্থাৎ তুমি ভাবতে পারো একটা ফর্মুলা, যে ফর্মুলাতে প্রায়র প্রবাবিলিটি তোমাকে নিজের থেকে চিন্তা করে দিতে হবে, এভিডেন্সটাও তোমাকে বার করে দিতে হবে, এবং তাহলে সেই ফর্মুলা তোমাকে আপডেটেড প্রবাবিলিটি গুলোকে প্রোভাইড করবে। এটাই হচ্ছে বেস থিওরেমটাকে স্কেম্যাটিক্যাল আমি যদি ভাবি এইভাবে ভাবতে পারি। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন। আচ্ছা, অ্যাপ্লিকেশন বলতে আমরা কিভাবে বুঝবো যে কোন অঙ্কটায় কন্ডিশনাল হবে, কোন অঙ্কটায় বেস থিওরেম হবে? এইটা না বুঝতে পারলে আমি তো কন্ডিশনালের মতন করেই ভাববো, তাতে ভুল কিছু নেই, কিন্তু কোথায় বেস থিওরেমটা করতে পারবো আর কোথায় কন্ডিশনাল করবো সেটা একটুখানি ক্লারিফিকেশনটা দরকার। তো জাস্ট প্রথম প্রবলেমটা দেখো, কনসিডার এ ম্যানুফ্যাকচারিং ফার্ম দ্যাট রিসিভস শিপমেন্ট অফ পার্টস ফ্রম টু সাপ্লায়ার্স। অর্থাৎ কোন একটা ম্যানুফ্যাকচারিং ফার্ম দুটো শিপমেন্ট পাচ্ছে দুটো সাপ্লায়ারের থেকে। আচ্ছা, A1 হচ্ছে denote the event that a part is received from supplier 1, আর A2 হচ্ছে যে received from supplier 2। এবার এটা জানা আছে, দেখো প্রবাবিলিটি A1 প্রবাবিলিটি A2 এগুলো হচ্ছে প্রায়র প্রবাবিলিটি, আমরা আগে বলেছি। তো প্রায়র প্রবাবিলিটি কি বলছে, we get 65% of our parts from supplier 1 and 35% from supplier 2। এটা সাপ্লায়াররা, এটা ম্যানুফ্যাকচারার যারা তারা বলছে, অর্থাৎ কোন একটা পার্ট সেটা সাপ্লায়ার 1 থেকে এসেছে তার চান্স হচ্ছে 65%, এবং অবভিয়াসলি সাপ্লায়ার 2 থেকে এসেছে তার চান্স হচ্ছে 35%। অর্থাৎ প্রবাবিলিটি অফ A1 হচ্ছে 0.65, প্রবাবিলিটি অফ A2 হচ্ছে 0.35। এইবার আমাদের এই জিনিসটা আমাকে দেয়া আছে, এগুলো আমাকে দেয়া থাকবে, এটা আমি নিজে কখনো বার করতে পারবো না। ইনফ্যাক্ট প্রায়র প্রবাবিলিটি যেটা সেটাও আমি বার করতে পারবো না, এবং এভিডেন্স যেটা সেটাও আমি বার করতে পারবো না, এটা আমাকে দেয়াই থাকবে। খুব কম ক্ষেত্র আছে যেখানে আমাকে বার করতে হবে, সেক্ষেত্রে অনেক ইনফরমেশন দেয়া থাকবে বলে বার করতে পারবো। যেমন এখানে অবভিয়াসলি যখন দুজন সাপ্লায়ার আছে তার মানে তাদের কোয়ালিটি লেভেল ডিফার করে। এবার সাপ্লায়ার 1 এর জন্য পার্সেন্টেজ অফ গুড পার্টস হচ্ছে 98%, আর ব্যাড পার্টস 2%, আর পার্সেন্টেজ অফ গুড পার্টস ফর সাপ্লায়ার 2 হচ্ছে 95%। এবার এই টেবিলটাকে আমি এভাবে যদি ভাবি, জি ডিনোট দ্যাট এ পার্ট ইজ গুড অ্যান্ড বি ডিনোট দ্যাট দ্য পার্ট ইজ ব্যাড, অর্থাৎ বি হচ্ছে অ্যাকচুয়ালি জি যে ইভেন্টটা তার কমপ্লিমেন্ট। এবার আমাদের কি কি দেয়া আছে না, প্রবাবিলিটি জি গিভেন A1। প্রবাবিলিটি জি গিভেন A1 মানে কি, তার মানে পার্টটা হচ্ছে গুড গিভেন দ্যাট দিস পার্ট ইজ ফ্রম সাপ্লায়ার 1। এখানে আমাদের বলা আছে, টেবিলটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে প্রবাবিলিটি জি গিভেন A1 যেটা, অর্থাৎ A1 সাপ্লায়ার যদি হয়
তাহলে জি গিভেন এ ওয়ান, এটা তো কন্ডিশনাল প্রবাবিলিটি, আমরা টেবিল ইউজ করে কন্ডিশনাল প্রবাবিলিটি কি করে করে আমরা জানি। তো তার মানে এটা হচ্ছে 0.98। প্রবাবিলিটি জি গিভেন এ টু সেটা হচ্ছে 0.95। আর প্রবাবিলিটি বি গিভেন এ টু বা প্রবাবিলিটি বি গিভেন এ ওয়ান যেগুলো আছে, ওটা প্রবাবিলিটি বি গিভেন এ ওয়ান হবে। এগুলো হচ্ছে বেসিক্যালি জি আর বি হচ্ছে তোমার কমপ্লিমেন্টারি ইভেন্ট, কারণ একটা পার্ট আইদার গুড হবে অথবা ব্যাড হবে, সুতরাং বিটা হচ্ছে জি কমপ্লিমেন্ট। যদি সেটা হয় তাহলে জাস্ট ওই ওয়ান মাইনাস করে দিলেই, ওয়ান মাইনাস প্রবাবিলিটি জি গিভেন এ ওয়ান করে দিলেই আমি প্রবাবিলিটি বি গিভেন এ ওয়ান পাবো। সেইভাবে এগুলো লেখা আছে। এইবার আমার প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে আমি একটা আইটেম পেয়েছি সেটা হচ্ছে গুড, কোন একটা পার্ট পেয়েছি সেটা হচ্ছে গুড। আমি জানতে চাইছি এই পার্টটার সাপ্লায়ার ওয়ান না সাপ্লায়ার টু, তার চান্স কত। অর্থাৎ আমি একটা গুড পার্ট যদি পেয়ে থাকি, আমি ম্যানুফ্যাকচারার, আমাকে সাপ্লায়াররা বিভিন্ন পার্ট সাপ্লাই করেছে, আমাকে যদি একটা ভালো পার্ট আমি যদি পেয়ে থাকি, তাহলে সেই পার্টটা সাপ্লায়ার ওয়ান থেকে এসছে, তার চান্স কত। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের বেস থিওরেমে মূল বিষয়টা। আচ্ছা, ট্রি ডায়াগ্রামটা কিরকম হবে? ট্রি ডায়াগ্রাম মানে তোমরা জানো যে প্রথম হচ্ছে কিভাবে হচ্ছে না, দুজন সাপ্লায়ার আছে, অর্থাৎ প্রায়র যেগুলো দেয়া আছে, দুজন সাপ্লায়ার আছে, একজন এ ওয়ান একজন এ টু। সাপ্লায়ার ওয়ানও একটা গুড আইটেম দিতে পারে এবং সাপ্লায়ার ওয়ান একটা ব্যাড আইটেমও দিতে পারে। সিমিলারলি সাপ্লায়ার টু একটা গুড আইটেম দিতে পারে, একটা ব্যাড আইটেমও দিতে পারে। এবার তাহলে ফাইনালি আমি যখন একদম লাস্টে চলে যাচ্ছি, তার মানে এই যে পুরো ট্রানজিশনটা হচ্ছে, তোমরা যদি একদম ফার্স্ট ব্রাঞ্চটা যদি দেখো, ফার্স্ট ব্রাঞ্চে যে ট্রানজিশনটা হচ্ছে সেটা মানে কি না, সাপ্লায়ার ওয়ান অ্যান্ড গুড কন্ডিশন পার্ট, অর্থাৎ এ ওয়ান, তার মানে আমার আউটকামটা হচ্ছে এ ওয়ান ইন্টারসেকশন জি বা এ ওয়ান অ্যান্ড জি, এখানে আমি অ্যান্ড হিসেবে লিখেছি। এবার তুমি যদি সেকেন্ড ব্রাঞ্চটায় আসো, সেকেন্ড ব্রাঞ্চে দেখো এ ওয়ান ইন্টারসেকশন বি, অর্থাৎ এ ওয়ান এবং বি একসাথে। একইভাবে সেকেন্ড ব্রাঞ্চের যদি এ টু দিয়ে করলে এ টু অ্যান্ড জি, এবং তারপর হচ্ছে এ টু অ্যান্ড বি। তার মানে এইগুলোই হচ্ছে আমার পসিবল এক্সপেরিমেন্টাল আউটকাম, এর বাইরে অন্য কোনো আউটকাম হতে পারে না। জাস্ট এখানে আমরা ইয়ে করছি যে প্রত্যেকটা হচ্ছে ইন্টারসেকশন, সেটা আমরা দেখেছি। দ্য প্রবাবিলিটি অফ সিলেক্টিং এ পার্ট ফ্রম সাপ্লায়ার ওয়ান দ্যাট ইজ গুড ইজ গিভেন বাই, অর্থাৎ প্রথমে আমরা এখনো আমরা বেস থিওরেমে ঢুকছি না, আমরা ফার্স্টে ইন্টারসেকশন দিয়ে ভাবি যে প্রবাবিলিটি অফ সিলেক্টিং এ পার্ট ফ্রম সাপ্লায়ার ওয়ান দ্যাট ইজ গুড, এইটার চান্স কত। অর্থাৎ সাপ্লায়ার ওয়ানকে চুজ করা হয়েছে এবং আইটেমটা গুড, তার মানে এ ওয়ান এবং জি। এ ওয়ান মানে ফার্স্ট সাপ্লায়ারকে চুজ করেছি, জি মানে হচ্ছে আইটেমটা গুড, তার মানে হচ্ছে প্রবাবিলিটি এ ওয়ান ইন্টারসেকশন জি, এবং সেটা কি না প্রবাবিলিটি এ ওয়ান মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি জি গিভেন এ ওয়ান। এবার দেখো আমরা তো আগেই প্রবাবিলিটি এ ওয়ান পেয়ে গেছি, আমাকে বলা আছে প্রবাবিলিটি এ ওয়ান কত, প্রবাবিলিটি জি গিভেন এ ওয়ান কি সেটাও আমাকে বলা আছে। অর্থাৎ আমি এই প্রত্যেকটা কন্ডিশনাল প্রবাবিলিটি, প্রত্যেকটা ইন্টারসেকশন যেগুলো আছে, প্রত্যেকটাই আমি বার করতে পারবো, আমার কোনো সমস্যা কিছু নেই। ঠিক আছে, তাহলে এগুলো আমরা কন্ডিশনাল, যেটা আমরা আগের দিনও করছিলাম, যে ইনিশিয়ালি যেটা আছে সেটা হচ্ছে প্রবাবিলিটি ওয়ান প্রবাবিলিটি এ টু, তারপরে যেটা আছে স্টেপ টু কন্ডিশন যেটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রবাবিলিটি জি গিভেন এ ওয়ান প্রবাবিলিটি বি গিভেন এ ওয়ান, তার মানে কন্ডিশনাল প্রবাবিলিটি, পরেরটাতেও তাই, এবং আলটিমেটলি দুটোকে গুণ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার ইন্টারসেকশন এ ওয়ান ইন্টারসেকশন জি অথবা এ ওয়ান ইন্টারসেকশন বি এবং বাকিগুলো। তো এটা আমরা ক্যালকুলেট করতে পারবো। এইবার জাস্ট আমি এখানে প্রবাবিলিটি গুলো বসিয়ে দিয়েছি, আগেরটার সাথে এটা ডিফারেন্স হচ্ছে যে প্রবাবিলিটি গুলো বসিয়ে দিয়েছি এবং আমি বলে দিয়েছি, যেটা আমি বললাম তোমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি। দেখো প্রথমে হচ্ছে যে আমি যখন প্রবাবিলিটিটা বানাচ্ছি, প্রবাবিলিটি এ ওয়ান 0.65 বলা আছে, এ টু 0.35 বলা আছে, এবং আমরা বলেছিলাম যে কোনো একটা ব্রাঞ্চ ওয়াইজ যদি আমি প্রবাবিলিটি সাম করি সেটা 1 হবে। দেখতে পাচ্ছি 0.65 প্লাস 0.35 সেটা 1 হচ্ছে। নেক্সট হচ্ছে আমি কন্ডিশনাল প্রবাবিলিটি যাচ্ছি। কন্ডিশনাল প্রবাবিলিটি কি, প্রবাবিলিটি জি গিভেন এ ওয়ান এটা আমাকে বলা আছে, প্রবাবিলিটি বি গিভেন এ টু সেটাও বলা আছে, বি গিভেন এ টু ওটা উপরেরটা একটু ভুল আছে, প্রবাবিলিটি বি গিভেন এ ওয়ান হচ্ছে 0.02, আর প্রবাবিলিটি বি গিভেন এ টু প্রবাবিলিটি ওটা প্রবাবিলিটি জি গিভেন এ টু এরকম ভাবে হবে, ওটা একটু নোটেশনটা পাল্টে গেছে, পরে আবার ওটা কারেকশন হয়ে গেছে। তো এই ভ্যালুগুলো যদি দেয়া থাকে আমাকে, তাহলে জাস্ট আমি মাল্টিপ্লাই করলি প্রবাবিলিটি এ ওয়ান ইন্টারসেকশন জি, সেটা আমরা জানি প্রবাবিলিটি এ ওয়ান ইন্টু প্রবাবিলিটি জি গিভেন এ ওয়ান, সেটা 0.637, এইভাবে প্রত্যেকটাই বার করা হয়েছে। তার মানে এগুলো হচ্ছে আমরা ইন্টারসেকশন গুলো বার করেছি। আচ্ছা, এইবারের ব্যাপারটা হচ্ছে, এবার প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে a bad part broke one of our machines, so we are through for the day. What is the probability
দ্যাট দ্য পার্ট কেম ফ্রম সাপ্লায়ার ওয়ান, অর্থাৎ আমি একটা ব্যাড পার্ট আমি পেয়েছি এবং সেটা আমার মেশিনটাকে কোনোভাবে ড্যামেজ করেছে। আমার বার করতে হবে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য পার্ট কেম ফ্রম সাপ্লায়ার ওয়ান। ঠিক আছে, তার মানে খেয়াল করে দেখো, এখানে আমার কিন্তু একটা ইভেন্ট নয়, আমার কিন্তু একটা একটা কোনো একটা জিনিস আমি অবজার্ভ করেছি। কি অবজার্ভ করেছি? না, আমার মেশিনটা ড্যামেজ হয়েছে। তার মানে মেশিনটা যদি ড্যামেজ হয়ে থাকে তাহলে এর করেসপন্ডিং পার্টটা সাপ্লায়ার ওয়ান দিয়েছে, তার চান্সটা আমাকে বার করতে হবে। অর্থাৎ এই মেশিনটা ড্যামেজ হওয়াটা হচ্ছে আমার অবজার্ভড এফেক্ট। আমি এটার কারণটা বার করতে চাইছি, অর্থাৎ আমি দেখতে চাইছি সাপ্লায়ার ওয়ান এর প্রোডাক্টটা এটার জন্য রেসপন্সিবল নাকি সাপ্লায়ার টু এর প্রোডাক্টটা এর জন্য রেসপন্সিবল। তার মানে যেহেতু এফেক্ট থেকে আমি কজ বার করতে যাচ্ছি, তার মানে এটা কিন্তু বেস থিওরামে আমি অ্যাপ্লাই করে ফেলছি এখানে। তো বেস থিওরাম কন্ডিশনালের মতন করেই আমরা লিখছি, কিন্তু আমরা বুঝতে পারছি এটা অ্যাকচুয়ালি কন্ডিশনাল প্রবাবিলিটি নয়, এটা বেস থিওরামই হচ্ছে। তো এমনিতে তোমাদের অঙ্ক করার সময় অত কিছু ভাবার দরকার নেই যে কোনটা কন্ডিশনাল হচ্ছে কোনটা বেস হচ্ছে, যেটাই হোক না কেন অঙ্কটা ঠিক করা নিয়ে কথা, তোমাদের অত কিছু ভাবতে হবে না। কিন্তু আমি যেহেতু একটু আগে বললাম যে বেসের ফিলোসফিটা হচ্ছে এফেক্ট থেকে কজে যাওয়া, ওই জন্য আমি একটুখানি মেনশন করার চেষ্টা করছি যে কোন জায়গাটা থেকে তোমরা বুঝতে পারবে যেটা বেস থিওরাম হচ্ছে নাকি সিম্পল কন্ডিশনাল প্রবাবিলিটি হচ্ছে। তো সেটাই আমি জাস্ট একটু বলার চেষ্টা করছি এখানে। তো তাহলে আমাকে বার করতে হবে কি না প্রবাবিলিটি এ ওয়ান গিভেন বি। বি মানে হচ্ছে ব্যাড প্রোডাক্ট, এ ওয়ান মানে কি সাপ্লায়ার ওয়ান ইজ দ্য সাপ্লায়ার। তার মানে প্রবাবিলিটি এ ওয়ান গিভেন বি যেটা, সেটা হচ্ছে given that you get some bad part, what is the chance that it came from supplier 1? এবার কন্ডিশনাল প্রবাবিলিটি তুমি যদি বলো, কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে আমরা লিখলে এটা পেয়ে যাচ্ছি প্রবাবিলিটি a1 ইন্টারসেকশন b ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ b। আচ্ছা, এইবার প্রবাবিলিটি a1 ইন্টারসেকশন b কোথা থেকে পাবো? না, খুব সোজা, প্রবাবিলিটি a1 ইন্টারসেকশন b আমরা ট্রি ডায়াগ্রামের মধ্যে করে রেখে দিয়েছি, অর্থাৎ 0.013। তাহলে ওটা পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে প্রবাবিলিটি অফ b চাই। আচ্ছা, প্রবাবিলিটি অফ বি মানে কি? প্রবাবিলিটি অফ বি করতে গেলে আমাকে দুভাবে ভাবতে হবে। দেখো, পুরো যে স্যাম্পল স্পেস, তোমার একটা আইটেম ব্যাড কিভাবে হতে পারে, আইদার দ্যাট ইজ সাপ্লাইড বাই ওয়ান, অর্থাৎ সাপ্লাইড বাই সাপ্লায়ার ওয়ান, অর ইট ইজ সাপ্লাইড বাই সাপ্লায়ার টু। এছাড়া আর তো কোনো সাপ্লায়ার নেই। সুতরাং প্রবাবিলিটি অফ বি হচ্ছে প্রবাবিলিটি এ ওয়ান ইন্টারসেকশন বি, অর্থাৎ সাপ্লায়ার ওয়ান আমাকে প্রোডাক্টটা সাপ্লাই করেছে, অথবা প্লাস প্রবাবিলিটি এ টু ইন্টারসেকশন বি, অর্থাৎ আমাকে সাপ্লায়ার টু এটাকে সাপ্লাই করেছে। তাহলে এই প্রবাবিলিটি অফ বি হচ্ছে এই দুটো সাম। অর্থাৎ আরেকটু সহজ করে যদি ভাবি, বি অকার করতে পারে আইদার এ ওয়ান এর সাথে অথবা এ টুর সাথে। সুতরাং প্রবাবিলিটি অফ বি মানে হচ্ছে এ ওয়ান এর সাথে অকারেন্সের প্রবাবিলিটি প্লাস এ টুর সাথে অকারেন্সের প্রবাবিলিটি। সেভাবে ভাবলেই আমার চলে যাচ্ছে। এবার তাহলে প্রবাবিলিটি বি কোত্থেকে বার করব? খুব সহজ জিনিস। আবার সেই প্রবাবিলিটি আউটকাম একদম লাস্ট কলামটা দেখো, আমায় বার করতে হবে এ ওয়ান বি এর সাথে অকার করছে এবং ভুল বলছি, বি এ ওয়ান এর সাথে অকার করছে এবং বি এ টুর সাথে অকার করছে। দেখো, প্রবাবিলিটি এ ওয়ান ইন্টারসেকশন বি সেটা বলা আছে, প্রবাবিলিটি এ টু ইন্টারসেকশন বি সেটাও বলা আছে। তার মানে আমার পুরো বেস থিওরামের প্রবাবিলিটিটা কি হবে? না, প্রবাবিলিটি এ ওয়ান ইন্টারসেকশন বি সেইটা ডিভাইডেড বাই দুটো সাম। তো সেইটাই আমি এখানে করে দিয়েছি যে প্রবাবিলিটি a1 ইন্টু প্রবাবিলিটি b গিভেন a1 ডিভাইডেড বাই হোল থিং। তো সব মিলিয়ে আমার এইটা হচ্ছে আমার চান্স বা এইটাই হচ্ছে আমার প্রবাবিলিটিটা, এবং আমরা কিন্তু এটা বেস থিওরাম অ্যাপ্লাই করে করলাম। এবার নেক্সট যেটা, সেটা হচ্ছে যে ইন্টারপ্রিটেশন। আমি কম্পিউটেশনের ইয়েতে যাচ্ছি না, সমস্ত ভ্যালুই বলা আছে, তোমরা ওগুলো বসালেই এটা পাবে। ইন্টারপ্রিটেশনটা কি? ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এরকম, ইন্টারপ্রিটেশনটা খুব মজার। সেটা হচ্ছে প্রবাবিলিটি a1 গিভেন b। আরে বাবা, প্রবাবিলিটি a1 গিভেন b, a1 গিভেন b মানে কি? a1 গিভেন b মানে হচ্ছে কোন একটা ব্যাড প্রোডাক্ট তুমি পেয়েছো, গিভেন এ ব্যাড প্রোডাক্ট, হোয়াট ইজ দ্য চান্স দ্যাট ইট কেম ফ্রম সাপ্লায়ার 1। আচ্ছা, সেটা এসছে 0.4262। আচ্ছা, এইবার আমরা একদম প্রথমে চলে যাই, একটা ছোট্ট জিনিস দেখবো। সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ a1 হচ্ছে 0.65, অর্থাৎ ইনিশিয়ালি আমি জানি যে সাপ্লায়ার 1 যা আমাকে প্রোভাইড করে তার 65% হচ্ছে গুড প্রোডাক্ট, কিন্তু এটা হচ্ছে আমার প্রায়র প্রবাবিলিটি। অর্থাৎ আমি যখন মেশিনগুলো যখন পার্টগুলো আমার মেশিনে অ্যাপ্লাই করিনি, তখন এইটা হচ্ছে আমার বিলিফ যে 65% পার্ট সাপ্লাইড ফ্রম সাপ্লায়ার 1 আর গুড।
এইবার আহ, যখন আমি আপডেটেড প্রবাবিলিটিটা বার করছি, আমি দেখছি যে প্রবাবিলিটি A1 গিভেন বি, অর্থাৎ যদি একটা ব্যাড প্রোডাক্ট হয়, সেটা সাপ্লায়ার 1 দিয়েছে, তার চান্স হয়ে যাচ্ছে 0.426। অর্থাৎ প্রথমে একটা ব্যাড প্রোডাক্ট সাপ্লায়ার 1 দিচ্ছে, তার চান্স হচ্ছে 0.35, অথচ এখন হয়ে গেছে A1 গিভেন বি, সেটা 0.426। তো তার মানে এটা কিন্তু আমার আপডেটেড প্রবাবিলিটি, অর্থাৎ আমার যখনই একটা ইভেন্ট অবজার্ভড হয়েছে তারপরে আমি আপডেট করছি নিজেকে, এবং চান্সটা আপডেট হয়ে এইটা এসে গেছে। তার মানে প্রায়র ছিল, এভিডেন্স ওয়াইজ আমি সেটাকে আপডেট করেছি, অর্থাৎ প্রবাবিলিটি বি গিভেন A1, প্রবাবিলিটি বি গিভেন A2 দিয়ে আমি আপডেট করেছি, এবং তারপরে আপডেটেড প্রবাবিলিটি যেটা পেয়েছি সেটা ইউজিং বেস থিওরেম, এবং সেটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। তো আমি একটুখানি জিজ্ঞেস করবো তোমাদের এটা নিয়ে কোনো কোয়ারি আছে কিনা এখনো পর্যন্ত যা করলাম। স্যার বলো। স্যার বলছি যে যে আমার ভ্যালুগুলো গুড প্রোডাক্ট বা ব্যাড প্রোডাক্টের ভ্যালুগুলো কি ওগুলো দেয়া থাকবে? অবশ্যই অবশ্যই। আমি ওই জন্যই বললাম যে তোমাকে এভিডেন্সও দেয়া থাকবে, তোমাকে প্রায়র প্রবাবিলিটিও দেয়া থাকবে। তোমার কাজটা হবে আচ্ছা। শুধুমাত্র ওটাকে আইডেন্টিফাই করে কোন ইভেন্টের প্রবাবিলিটি বার করতে চাইছো, এবং কিভাবে তুমি ওটাকে ক্যালকুলেট করবে, আর কিছু না। আর স্যার ওখানে যে আমার কন্ডিশনাল প্রবাবিলিটি বা মানে কোন ধরনের প্রবাবিলিটি সেটা তো ওখানে মানে না না মেনশন না, করার সেটা কোনো প্রয়োজন নেই। তোমারও মেনশন করার কোনো দরকার নেই, পরীক্ষাতেও মেনশন করা থাকবে না যে তুমি কিভাবে করবে। তোমাকে একটা আচ্ছা প্রবলেম দেওয়া থাকবে, তোমাকে সলভ করতে হবে। আমি ওই জন্য বললাম যে যদি প্রবলেম সলভিং বলো, সেখানে বেস থিওরেম করছো না কন্ডিশনাল করছো, তোমাকে কোথাও লিখতে হবে না। কিন্তু আমি যেহেতু বললাম যে কজ এফেক্ট, এফেক্ট কজের মধ্যে কোন জায়গা থেকে কোন দিক থেকে ডিরেকশনে হ্যাঁ কোন হ্যাঁ ডিরেকশনে যাচ্ছে, আমি জাস্ট ওটাকে আইডেন্টিফাই করলাম যে এখানে কি করছি আমি, কেন বেস থিওরেম বলছি জিনিসটাকে। আচ্ছা স্যার ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। আর কারুর প্রশ্ন আছে? ঠিক আছে, তো আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাচ্ছি। নেক্সট এক্সাম্পলটা মোটামুটি ওই ট্রি ডায়াগ্রাম এবং সেইভাবেই কন্ডিশনাল, মার্জিনাল এইভাবে দিয়ে আমরা করব। তো কোশ্চেনটা হচ্ছে এরকম যে ইয়োর রিটেল বিজনেস ইজ কনসিডারিং হোল্ডিং এ সাইডওয়াক সেল প্রমোশন নেক্সট স্যাটারডে. Past experience indicates that the probability of a successful sale is 60% if it does not rain. This drops to 30% if it does rain on Saturday. A phone call to the weather bureau finds an estimated probability of 20% for rain. What is the probability that you have a successful sale? And what is the conditional probability that it rains given that sale is successful? আচ্ছা, প্রথমটা তো বুঝতেই পারছো, প্রথমটা কন্ডিশনাল প্রবাবিলিটির কোনো ব্যাপার নয়, কিন্তু সেকেন্ডটা কন্ডিশনাল প্রবাবিলিটি। আচ্ছা, এখানে কি কি জিনিসগুলো আমার কাছে কজ আর এফেক্ট গুলোকে আমি আইডেন্টিফাই করি। প্রথম হচ্ছে স্যাটারডেতে আমার রেন হতেও পারে, রেন নাও হতে পারে। তার মানে এই যে ফোন কল টু দ্য ওয়েদার ব্যুরো ফাইন্ডস অ্যান এস্টিমেটেড প্রবাবিলিটি অফ 20% ফর রেন, এটা তো ফ্রিকোয়েন্টিস্ট প্রবাবিলিটি নয়, বোঝাই যাচ্ছে। এটা তো অ্যাকচুয়ালি সাবজেক্টিভ বা প্রায়র প্রবাবিলিটি কিছু একটা। তার মানে রেন হবে তার চান্স 20%, রেন হবে না তার চান্স হচ্ছে 80%। রেন যদি না হয় তাহলে সাকসেসফুল সেল হবে, তার চান্স হচ্ছে 60%। এবং যদি রেন না হয়, যদি রেন হয় তাহলে সেটা ড্রপ করে যাবে, সাকসেসফুল সেল হবে হচ্ছে 30%। এইটা আমাকে দেয়া আছে। এবার আমি দেখতে চাইছি যে আমার সেল প্রমোশনটা সাকসেসফুল হবে স্যাটারডেতে, সেটা আমি দেখতে চাইছি। অ্যান্ড হোয়াট ইজ দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি দ্যাট ইট রেন্স গিভেন দ্যাট সেল ইজ সাকসেসফুল, অর্থাৎ আমি কন্ডিশনাল প্রবাবিলিটি বার করতে চাইছি। তো প্রথমে আমরা ইভেন্টগুলো ডিফাইন করি। এটা কিন্তু মাথায় রাখবে, বেস থিওরেম বা প্রবাবিলিটির অঙ্ক যখনই করবে সেখানে কিন্তু ইভেন্টগুলোকে ডিফাইন করবে। মানে প্রবাবিলিটির অঙ্ক মানে কিন্তু দেখো, যখনই তোমরা অঙ্ক করো একটা পসিবল একটা একটা ন্যাচারাল একটা ফ্লো থাকবে, সেই ফ্লোতে তোমার প্রথম ইভেন্ট থাকবে। এবার ইভেন্টগুলো দেওয়ার পরে তার কোন কোন ইনফরমেশন দেওয়া আছে, অর্থাৎ কোন প্রবাবিলিটি গুলো দেওয়া আছে সেটা তোমরা দেখবে, সেগুলো লিখবে। তারপর তোমরা ফাইনাল যে প্রবাবিলিটির যে ফর্মুলা তোমরা অ্যাপ্লাই করবে সেটা অ্যাপ্লাই করবে। আদারওয়াইজ যদি হ্যাপাজার্ডলি করতে যাও, পাজলড হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য আমি এখানেও ঠিক সেইভাবেই স্টেপ বাই স্টেপ আমি জিনিসগুলোকে রেখেছি। যেমন প্রথম হচ্ছে আমি ইভেন্টগুলো ডিফাইন করেছি। ইভেন্টগুলো কি কি?
আমরা দেখেছি যে প্রায়র প্রবাবিলিটি কি, প্রায়র ইভেন্টটা কি, না রেন হবে কি হবে না। তো আমরা একটা আর রেখেছি, একটা ইভেন্ট রেনস নেক্সট স্যাটারডে, এন ডাজ নট রেন নেক্সট স্যাটারডে, এ ইন্ডিকেটেড বাই সেল ইজ সাকসেসফুল অ্যান্ড ইউ সেল ইজ আনসাকসেসফুল। এবার খেয়াল করে দেখো ইভেন্টগুলো ডিফাইন করার জন্য A1 B1 A2 B2 করার দরকার নেই। আমি আর এনটাকে ডিফাইন করছি বা AU ডিফাইন করছি কিভাবে, না যাতে মোটামুটি ইভেন্টগুলোর সাথে একটা প্যারিটি থাকে। আর রেন হচ্ছে, এন ডাজ নট রেন, ওই নো নট রেন সেটাকে আমি এন দিয়ে বলছি, আনসাকসেসফুল সেটাকে আমি ইউ দিয়ে বলছি। এসটা ইউজ করিনি কারণ এসটাকে আমরা জেনারেলি স্যাম্পল স্পেস বলি বলে আমরা এসটা ইউজ না করে এ ইউজ করেছি। ঠিক আছে, এবার কি কি দেয়া আছে, না প্রবাবিলিটি এ গিভেন এন হচ্ছে 0.6। আচ্ছা, এ গিভেন এনটা কি, না গিভেন এন মানে হচ্ছে যদি রেন না হয় তাহলে আমার সেলটা সাকসেসফুল হবে, তার চান্স হচ্ছে 60% বলা আছে। অর্থাৎ প্রবাবিলিটি এ গিভেন এন সেটা হচ্ছে 0.6, প্রবাবিলিটি এ গিভেন আর অর্থাৎ যদি রেন হয় তাহলে আমার সেলটা সাকসেসফুল হবে, তার চান্স হচ্ছে 0.3 বা 30%, সেটা বলা আছে। প্রবাবিলিটি অফ রেন যেটা ওয়েদার ব্যুরোতে ফোন করে জানা হয়েছে সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ আর, সেটা হচ্ছে 0.2। এবং প্রবাবিলিটি আর যদি তুমি জানো, তোমরা তো বুঝতেই পারছো যে আইদার কোনো একটা দিন রেন হবে অথবা রেন হবে না, অর্থাৎ এই দুটো ইভেন্ট হচ্ছে কমপ্লিমেন্টারি। তার মানে প্রবাবিলিটি অফ এন যেটা সেটা হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ আর, অর্থাৎ সেটা হচ্ছে 0.8। আগে ওটা 0.2 ছিল, এটা এখন 0.8। এবং আমাকে কম্পিউট করতে হবে প্রবাবিলিটি অফ এ। প্রথম পার্টটা, প্রথম যে অঙ্কটা আছে, অঙ্কের যে প্রথম পার্টটা আছে সেখানে আমায় বার করতে হবে যে আমার সেলটা সাকসেসফুল হবে তার চান্স কত। এবার দেখো, তোমার সেলটা রেন হলেও সাকসেসফুল হতে পারে, রেন না হলেও সাকসেসফুল হতে পারে। তো সেইভাবে অর্থাৎ আমি এখানে টোটাল ল অফ প্রবাবিলিটি ইউজ করব। তো এখান থেকে আমরা দেখি, না প্রথম হচ্ছে স্যাটারডেতে কি কি হতে পারে, একটা হচ্ছে রেন, একটা হচ্ছে নো রেন, অর্থাৎ ব্রাঞ্চের প্রবাবিলিটি গুলো করেসপন্ডিং দেওয়া আছে 0.2 আর 0.8। নেক্সট হচ্ছে রেন হলেও আমার সাকসেসফুল সেল হতে পারে অর্থাৎ এ, রেন হলেও আমার আনসাকসেসফুল সেল হতে পারে সেটা ইউ। এন এর জন্য সেইভাবে একটা এ আছে একটা ইউ আছে, করেসপন্ডিং কন্ডিশনাল প্রবাবিলিটি অর্থাৎ যেগুলো আমরা লিখেছি আগে সেইগুলোই আমরা কিন্তু বসাচ্ছি। এই যে 0.3 মানে হচ্ছে প্রবাবিলিটি এ গিভেন আর, 0.2 ওই একই ব্রাঞ্চের 0.2 যেটা সেটা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ আর। এবার অর্থাৎ এই দুটো যদি একসাথে একটা ব্রাঞ্চ ওয়াইজ আমি স্যাটারডে থেকে প্রসিড করে যদি এ পর্যন্ত যাই ওপরের ব্রাঞ্চটা দিয়ে, তার মানে সেটা হচ্ছে কোন ইভেন্টটা, না আর এবং এ, অর্থাৎ যে দুটো ইভেন্ট ওখানে রয়েছে সেই দুটো একসাথে আর ইন্টারসেকশন এ। এবং সেটা কি, না তোমরা তো জানো যে প্রবাবিলিটি আর ইন্টারসেকশন এ মানে হচ্ছে প্রবাবিলিটি আর মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি এ গিভেন আর। তো সেইগুলোই আমাদের দেওয়া আছে, তার মানে গুণ করে দিলে আমার 0.06 হয়ে যাচ্ছে। একইভাবে আর ইন্টারসেকশন ইউ, এন ইন্টারসেকশন এ, এন ইন্টারসেকশন ইউ সেগুলোও দেওয়া আছে। আলটিমেটলি এই প্রত্যেকটা প্রবাবিলিটি আমি বার করে ফেলেছি এবং প্রত্যেকটা ব্রাঞ্চ দেখবে লেখাও আছে এখানে। এই ব্রাঞ্চগুলো হচ্ছে তোমার ইন্টারসেকশন এবং 4 ব্রাঞ্চেস রিপ্রেজেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। অর্থাৎ ওই যে পার্টিশনের টার্মস আমি যদি ভাবি, অ্যাকচুয়ালি এটা আর এর সাথেও অকার করতে পারে, এটা এন এর সাথেও অকার করতে পারে, ইউটা আর এর সাথেও অকার করতে পারে, ইউটা এন এর সাথেও অকার করতে পারে। তার মানে এগুলো কিন্তু এক একটা পার্টিশন তৈরি করছে, প্রত্যেকটা আর ইন্টারসেকশন এ এবং আর ইন্টারসেকশন ইউ এটা একটা পার্টিশন তৈরি করছে। তো ঠিক আছে, তার মানে হচ্ছে এই দুটো মিলেই পুরোটা চলে আসবে। এবার আমরা দেখব আমাদের বার করতে হবে যে প্রবাবিলিটি অফ এ। আচ্ছা, এ বলতে সাকসেসফুল সেল রেন হলেও হতে পারে, সাকসেসফুল সেল রেন না হলেও হতে পারে। তাহলে আমরা দেখি, সার্কেল করা আছে এ ইন্টারসেকশন আর, অর্থাৎ রেন হলেও আমার সাকসেসফুল সেল হবে, এ ইন্টারসেকশন এন অর্থাৎ রেন না হলেও আমার সাকসেসফুল সেল হবে। এই দুটো সাম যদি করি আমি, সেটাই হচ্ছে আমার প্রবাবিলিটি অফ এ। যেহেতু এটা আর এর সাথে অকার করতে পারে, এন এর সাথে অকার করতে পারে, তাহলে এই দুটো এন সার্কেল যেগুলো করা আছে করেসপন্ডিং প্রবাবিলিটি সাম যদি আমি নিই, তাহলেই সেটা আমাকে প্রবাবিলিটি অফ এ প্রোভাইড করবে, যেটা আমরা আগেও দেখেছি, এখানেও তাই করলাম। তার মানে প্রবাবিলিটি অফ এ সেটা হচ্ছে প্রবাবিলিটি আর ইন্টারসেকশন এ প্লাস প্রবাবিলিটি এন ইন্টারসেকশন এ, এন্ড দ্যাট থিং ইজ 0.54, যে ভ্যালুগুলো আমরা ওখানে পেয়েছি। নেক্সট হচ্ছে আমরা সেকেন্ড প্রবলেমটায় চলে যাই। সেকেন্ড প্রবলেমটা কি বলছে, না আমাকে টু ফাইন্ড দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি দ্যাট ইট রেনস given that so conditional probability that it rains given that sale is successful। তো সেই ইভেন্টটাকে আমরা কিভাবে ইন্ডিকেট করছি, না কন্ডিশনাল প্রবাবিলিটি হবে। তার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ রেন
গিভেন দ্যাট সাকসেসফুল সেল, অর্থাৎ সেলটা ভালো হয়েছে কি হয়নি সেটাই কিন্তু আমি অবজার্ভ করতে পারি। বৃষ্টি হবে কি হবে না সেটা তো আমি অবজার্ভ করছি পরে, আগে তো আমি দেখছি সেলটা হচ্ছে কি হচ্ছে না। এবার আমাকে বলা হচ্ছে কি, তুমি যদি তোমার সেল যদি ভালো হয়ে থাকে তাহলে তুমি সেদিন রেন হয়েছে তার চান্সটা বার করো, তার মানে প্রবাবিলিটি আর গিভেন এ আমাকে বার করতে হবে। এবার কন্ডিশনাল দিয়ে আমি দেখতে পাচ্ছি প্রবাবিলিটি আর ইন্টারসেকশন এ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ, সেটাই হচ্ছে প্রবাবিলিটি আর গিভেন এ। অর্থাৎ সেইভাবে এবার তারপর কন্ডিশনাল গুলো যেভাবে আমরা লিখি সেভাবে লিখে দিয়েছি, নিচেরটা টোটাল ল প্রবাবিলিটি, ওপরে প্রবাবিলিটি আর ইন্টারসেকশন এ, ওই ট্রি ডায়াগ্রাম থেকে আমি পেয়ে গেছি প্রথম ব্রাঞ্চটাতে, তার মানে 0.3 0.2 নিচে তার সাম, ওরা আলটিমেটলি আমার চান্সটা চলে আসছে 0.411, মোটামুটি 0.1 বলতে পারো, বা 10% চান্স, 11% চান্স হচ্ছে। নেক্সট আরেকটা এক্সাম্পল দেয়া রয়েছে, সেটা তোমরা দেখে নিও, সেটা আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে বুঝতে। তো এক্সাম্পল এখানে দিয়েছি আমি, খুব একটা অসুবিধা হবে না তোমাদের। যেটা আমাদের দেখার সেটা হচ্ছে যে, আমি তো প্রথমে বললাম যে ক্লাসিক্যাল প্রবাবিলিটি যত অ্যাপ্লিকেশন তার থেকে অনেক বেশি অ্যাপ্লিকেশন হচ্ছে বেস থিওরেম। এবং তোমরা শুনলে খুব অবাক হয়ে যাবে যে বেস থিওরেম কোর্ট রুমে তো সেভিয়ার হিসেবে কাজ করেছে। অর্থাৎ কোনো একজন, এটা এবং একটা রিয়েল কেস, এটা 2003 একটা অরিজিনাল কেস যেটা ইউকেতে হয়েছিল। কেসটা স্যালি ক্লার্ক বলে কোনো একজনকে নিয়ে, তো তাকে অ্যাকিউজ করা হয়েছিল যে তিনি তার 2 সন্তানকে মার্ডার করেছেন। তো এবং করে তাকে 2003-তে তাকে কনভিক্ট করা হয়েছিল এবং তার জেল হয়েছিল। 2007 সালে কোর্টে গিয়ে বেস থিওরেম দিয়ে আর্গুমেন্ট করে প্রুফ করা হয়েছিল যে না, ওনার মার্ডারার হওয়ার চান্স হচ্ছে অলমোস্ট 0, সুতরাং তাকে ছেড়ে দেওয়া হোক। এবং কোর্ট সেই আর্গুমেন্ট মেনে নিয়ে ছেড়ে দিয়েছিল। মানে এটা শুনতে খুব অবাক লাগবে যে বেস থিওরেমকে কোর্ট রুমে পর্যন্ত অ্যাপ্লাই করা হয়। আমি তো প্রথমে শুরুই করলাম যে তোমাদের যে ডিটেকটিভ কিভাবে কাজ করে বা পুলিশ কিভাবে কাজ করে বা কোনো ক্রাইম সিনে কিভাবে ইনভেস্টিগেশন হয়, অ্যাকচুয়ালি এগুলো সবই ফরেন্সিক সায়েন্স বলো বা যে কোনো কিছু বলো, সব জায়গাতেই বেস থিওরেম অ্যাপ্লাই করা হয়। এবং এখন যে ইমেজ প্রসেসিং এর যে কাজগুলো হয়, ইমেজ প্রসেসিং এর কাজেতেও পুরোপুরি বেস থিওরেম অ্যাপ্লাই করা হয়। ইমেজ প্রসেসিং মানে কি? ইমেজ প্রসেসিং মানে একটা ছবি, সেটা একটা পোর্শন নষ্ট হয়ে গেছে, এবার সেই জায়গাতে আমাকে বসাতে হবে এমন ভাবে যাতে মোটামুটি যেটা অ্যাকচুয়াল ফিগার তার খুব কাছাকাছি থাকে, কিন্তু অ্যাকচুয়াল ফিগারটা আমি দেখিনি। তাহলে আমি কি করব? না, আমার কাছে আইডিয়া রয়েছে যে মুখের বাকি পোর্শনগুলো এরকম হতে পারে, তার মানে প্রায়র আইডিয়া হচ্ছে ওইটা। এইবার আমি কোনো একটা প্রবাবিলিটি বা কোনো একটা বেস থিওরেম অ্যাপ্লাই করে কোনোভাবে আমি বাকি পোর্শনগুলো কি হতে পারে সেগুলো আমি বসাবো, বসিয়ে দেখবো যে কোনটা বেস্ট ম্যাচ করছে। পুরোটাই কম্পিউটারে হয় এবং এই পুরো ব্যাপারটাই এটাকে মেশিন লার্নিং ইউজ করেও করে। পুরোটাই এটাকে বলা হয় ফেস রিকগনিশন বলতে পারো বা ইমেজ প্রসেসিং বলতে পারো, সবটাই কিন্তু বেস থিওরেম অ্যাপ্লাই করা হয়। তার মানে কি আমার কাছে একটা পার্টের ডেটা আছে বা প্রায়র আইডিয়া আছে এবং সেই আইডিয়াটা ইউজ করে আমি বাকি পোর্শনগুলোকে ফিল আপ করছি, এটা কিন্তু বেস থিওরেমে করা হয়। তো ওই জন্য আমি যেটা বললাম যে বেস থিওরেমের অ্যাপ্লিকেশন রিয়েল লাইফে অনেক বেশি রাদার দ্যান ক্লাসিক্যাল প্রবাবিলিটি। তো জাস্ট এখানে কতগুলো আমি রিয়েল সিচুয়েশন বলছি। সেটা হচ্ছে যে মনে করা যাক কেউ একটা ডেঙ্গুর টেস্ট করেছে, এখন তো এই সময়টা ডেঙ্গু ম্যালেরিয়া এটা খুব বিশেষ করে হয়। তো কারোর একটা ডেঙ্গুর টেস্ট হয়েছে এবং টেস্টটা পজিটিভ এসছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইউ হ্যাভ ডেঙ্গু ইফ দ্য টেস্ট ইজ পজিটিভ? টেস্ট পজিটিভ হলেই কি সেটা ডেঙ্গু হবে? তার মানে সেটাকে ইন্ডিকেট করবে যে তার ডেঙ্গু হয়েছে? খেয়াল রাখতে হবে, তুমি যখনই কোনো একটা টেস্ট করছো তার মানে কোনো একটা অ্যাপারেটাস ইউজ করছো, কোনো অ্যাপারেটাস 100% কারেক্ট রেজাল্ট দিতে পারে না। কোনো অ্যাপারেটাস 100% কারেক্ট রেজাল্ট দিতে পারে না। তো যেহেতু দিতে পারে না তার মানে সেটাতে পজিটিভ আসা মানেই যে তার ডেঙ্গু হয়েছে এটা বলা যায় না। খেয়াল করে দেখবে কিছুদিন আগে এই প্যান্ডেমিকের কনটেক্সটে কোনো একটা চায়না থেকে কিছু একটা কিট এসেছিল এবং সেই কিটগুলো খুব এরাটিক তাদের মুভমেন্ট ছিল এবং সেই মুভমেন্টের ক্ষেত্রে বলা হলো যে ওগুলো ফল্টি বলতে কি, অর্থাৎ যার পজিটিভ তার তো পজিটিভ দিচ্ছেই আর যার নেগেটিভ তারটাও পজিটিভ দিচ্ছে, তার মানে ফল্টি। তার মানে সেক্ষেত্রে ওই কিটটা ইউজ করে, যেটাকে র্যাপিড কিট বলছিল অনেক সময়, সেই র্যাপিড কিটটা ইউজ করে পজিটিভ আসা মানেই সে যে পজিটিভ তার চান্স কিন্তু খুব কম। তো এখানে কিন্তু তুমি যদি অ্যাকচুয়ালি সে পজিটিভ হবে তার চান্স দেখতে চাও, তোমাকে বেস থিওরেম অ্যাপ্লাই করতে হবে। আমি একটা এক্সাম্পল করে দেখাবো। নেক্সট যেটা রয়েছে সেটা তো খুব রেগুলারই দেখা যায়,
যে একটু জোরে গাড়ি চালালেই হঠাৎ করে পুলিশ ধরে কোনো একটা মোড়ের মাথায়, ধরে বলে যে দেখি আপনি ড্রিঙ্ক করেছেন কিনা, যেটাকে বলা হয় ব্রেথালাইজার টেস্ট। এবার যদি সেই টেস্টটা পজিটিভ আসে, তার মানে কি সত্যি তুমি ড্রিঙ্ক করেছো? এটা কি বলা যায়? পুলিশ বলবে হ্যাঁ আমার টেস্ট যখন পজিটিভ দিয়েছে তুমি তো নিশ্চয়ই ড্রিঙ্ক করেছো। না, যেহেতু ওটা একটা মেশিন, ওটা একটা অ্যাপারেটাস, ওটা কখনো 100% কারেক্ট হতে পারে না। 100% কারেক্ট হলে কি করতে হবে? তোমার ব্লাড স্যাম্পেল নিয়ে সেইটাকে চেক করে দেখতে হবে কনফার্মেটরি করে, যে তোমার ব্লাডেতে অ্যালকোহল আছে কিনা। তোমার ব্লাডেতে যদি অ্যালকোহল না থাকে তাহলে শুধুমাত্র তোমার ব্রেথালাইজার টেস্ট করে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তার মানে এখানেও কিন্তু তুমি যে পজিটিভ তুমি টেস্ট পাচ্ছ, সেটা কিন্তু আমরা বেস সেরাম অ্যাপ্লাই করে আপডেট করবো যে অ্যাকচুয়ালি তুমি পজিটিভ কিনা। আর এটা তো, এই এক্সাম্পলটা তো আমি বলেছি হাউ রিয়েল ডিটেকটিভস ওয়ার্ক, অর্থাৎ কিভাবে ডিটেকটিভরা কাজ করে। কোন একটা এভিডেন্স, কোন একটা ক্রাইম সিন, কোন একটা, ধরে নেওয়া যাক কোন একটা মার্ডার হয়েছে, সেই মার্ডারের কনটেক্সটে তারা কতগুলো সাসপেক্ট থাকে, অর্থাৎ একটা অবজার্ভড এফেক্ট, তার সাথে কতগুলো কজ থাকে, সেই কজগুলোর মধ্যে কোনটা মোস্ট প্রবেবল বা কোন কজটা মার্ডারার হওয়ার চান্স সবচেয়ে বেশি, সেটাই ডিটেকটিভরা বার করে এবং সেটাকেই সাপোর্ট করে, বিভিন্ন এভিডেন্সে সাপোর্ট দেয়। ঠিক রিয়েল ডিটেকটিভরা যেভাবে কাজ করে বেস সেরমও সেইভাবে করে। তো প্রথম জাস্ট এক্সাম্পলটা আমি একটা জিনিস একটু জিজ্ঞেস করে নিই। একে তো 1 ঘন্টা আমি দেরি করেছি, আমার একটা মিটিং ছিল, মিটিং থেকে বেরোতে। তোমরা 4টে থেকে ক্লাস করছো, আমার খুব ভালো লেগেছে। আমি কি আরেকটু কন্টিনিউ করব? যদি তোমরা বলো তাহলে আমি কন্টিনিউ করব, না হলে যদি মনে হয় অনেকটা বেশি হয়ে গেছে তাহলে আমরা নেক্সট দিন ওইটাকে কন্টিনিউ করব। হ্যাঁ স্যার করুন, অসুবিধা নেই। অসুবিধা নেই তো? না না স্যার, আচ্ছা ঠিক আমার আছে। অসুবিধা নেই, এবার জানি না বাকিদের অসুবিধা আছে কিনা। না স্যার করুন, কারণ আমি অনেকটাই টাইম এক্সট্রা করে ফেলেছি। আহ, ঠিক আছে আমি করছি। যদি কারুর অসুবিধা হয়, যদি মনে হয় যে একটু প্রেশার হয়ে যাচ্ছে, আমাকে বলো, আমি তাহলে সাথে সাথে ব্যাপারটা স্টপ করে দেবো, আবার নেক্সট দিন আমরা করবো। ঠিক আছে? আচ্ছা, তো এটাকে আমরা বলছি প্রসিকিউটার্স ফ্যালাসি, ডিএনএ ম্যাচিং। আচ্ছা, ডিএনএ ম্যাচিংটা কি জিনিস আমরা জানি, যে কোনো একটা যেমন ক্রাইম সিনে যদি কোনো একটা ব্লাড স্যাম্পল পাওয়া যায়, সেই ব্লাড স্যাম্পলের ডিএনএ যার সাথে ম্যাচ করে, সেই অবভিয়াসলি তারই ব্লাড স্যাম্পল, অর্থাৎ সেই হচ্ছে ক্রাইম সিনে প্রেজেন্ট ছিল সেই মার্ডারার। এইভাবে আমরা বিভিন্ন সিনেমা বলো, বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন পেপারে আমরা এইভাবেই পড়ে থাকি। তো সেটা কতটা ফল্টি হতে পারে সেটা আমি জাস্ট একটা অঙ্কের মাধ্যমে আমি জিনিসটা বলছি। তো প্রবলেমটা হচ্ছে এরকম যে পুলিশ ফাউন্ড ডিএনএ এভিডেন্স অন দ্য মার্ডার ওয়েপন ইন এ ক্রাইম সিন ইন এ সিটি উইথ 10 মিলিয়ন্স। অর্থাৎ একটা সিটি আছে, তাতে 10 মিলিয়ন্স পিপল আছে, তার মধ্যে একটা মার্ডার ওয়েপনে একটা ডিএনএ এভিডেন্স পাওয়া গেছে। এ পার্সন ইজ সাসপেক্টেড ফ্রম দ্য সিটি অ্যান্ড হিজ ডিএনএ প্রোফাইল ম্যাচড, অর্থাৎ তার ডিএনএ এর সাথে ক্রাইম সিনে যেটা পাওয়া গেছে সেই ডিএনএটা ম্যাচ করে গেছে। The chance that the DNA test gives a false positive, false positive বলতে the false match, অর্থাৎ অ্যাকচুয়ালি তার ম্যাচ করেছে কিন্তু সে পজিটিভ নয়, বা এইভাবে ভাবতে পারো, ম্যাচ করেছে কিন্তু ম্যাচিংটা ঠিক নয়, সেটাকে আমরা বলছি ফলস পজিটিভ। 1 out of every million, what is the chance that the suspect is guilty? আচ্ছা, প্রথম হচ্ছে যে আমার কাছে প্রথমে ইনিশিয়ালি কোনো এভিডেন্স নেই, তাহলে ওই 10 মিলিয়নের যে সিটিটা রয়েছে সেখানে একজন পার্টিকুলার পার্সন সে গিলটি হবে, তার চান্স হচ্ছে 1/10⁻7, অর্থাৎ 1/10 মিলিয়ন্স, সেটাকে আমরা লিখছি 1/10⁻7। প্রবাবিলিটি অফ ইনোসেন্স সেটা হচ্ছে গিলটির কমপ্লিমেন্টারি, সেটা হবে হচ্ছে 1 - 10⁻7। এখানে ভুল আছে, এটা 10⁻7 হবে না, 1 - 10⁻7 হবে। এবং তারপরে যেটা দেওয়া আছে সেটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি অফ ফলস পজিটিভ। প্রবাবিলিটি অফ ফলস পজিটিভ বলতে কোনো একজন ইনোসেন্ট পার্সনের জন্য ম্যাচ হবে, যেটা আমরা বললাম যে টেস্টের ক্ষেত্রে একজনের টেস্টটা, তার রোগটা নেই অথচ তার টেস্টের রেজাল্টটা পজিটিভ আসছে, সেটা বলা আছে কত না 10⁻⁻6। ফলস পজিটিভ বলতে গিভস এ ফলস পজিটিভ দ্যাট ইজ ফলস ম্যাচ, অর্থাৎ ম্যাচ করবে কিন্তু সে ম্যাচিংটা ফলস, অর্থাৎ ইনোসেন্টের জন্য ম্যাচ করবে, সেটা হচ্ছে 10⁻⁻6। আচ্ছা, এবার প্রসিকিউটার্স ফ্যালাসিটা কেমন? এই যে অঙ্কটা আমি বলছি, এই পার্টিকুলার অঙ্কটা ইউএস এর কোন একটা কোর্ট রুমে এই ধরনের ডিসকাশন এবং এই ধরনের আর্গুমেন্ট হয়েছিল, এবং সেই কনটেক্সট থেকে এইটাকে বলা হয় প্রসিকিউটার্স ফ্যালাসি। কোর্টরুমে কি বলা হচ্ছে? কোর্টরুমে বলা হচ্ছে খুব সহজ জিনিস, যে
দেখো প্রবাবিলিটি অফ ম্যাচ গিভেন ইনোসেন্ট সেটা হচ্ছে 10⁻⁻6, অর্থাৎ খুব কম। তাহলে প্রবাবিলিটি অফ গিলটি, প্রবাবিলিটি অফ ম্যাচ ম্যাচ গিভেন ইনোসেন্ট সেটা হচ্ছে 10⁻⁻6। ওরা বলছে তাহলে তার মানে যদি কোনো ক্ষেত্রে যদি ইনোসেন্ট হয় তার ম্যাচ করার চান্স হচ্ছে ওইটাই হবে 10⁻⁻6। যদি ইনোসেন্ট হয় তাহলে তার ম্যাচ করার চান্সটা ওই একই হবে 10⁻⁻6, অর্থাৎ অলমোস্ট জিরো। অর্থাৎ কারুর যদি ম্যাচ করে, অর্থাৎ প্রবাবিলিটি গিলটি গিভেন ম্যাচ যদি আমি বলি, সেটা হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি ইনোসেন্ট গিভেন ম্যাচ, সেটা 1 মাইনাস 10⁻⁻6, সেটা মানে 1। অর্থাৎ সোজা কথা, যদি কারুর ক্ষেত্রে ম্যাচ করে যায় অবভিয়াসলি সে গিলটি, অবভিয়াসলি সে হচ্ছে গিলটি। এইটাই হচ্ছে কোর্টরুমের আর্গুমেন্ট ছিল। তো কোর্টরুমে যে আর্গুমেন্টটা করেছিল সেটার মধ্যে প্রবলেমটা কি, প্রবাবিলিটি এ গিভেন বি আর প্রবাবিলিটি বি গিভেন এ, এই দুটো তো কখনো সেম হতে পারে না। তো কোর্টরুমে আর্গুমেন্টটা কিন্তু ছিল প্রবাবিলিটি ম্যাচ গিভেন ইনোসেন্ট ইকুয়ালস টু প্রবাবিলিটি ইনোসেন্ট গিভেন ম্যাচ, অর্থাৎ প্রবাবিলিটি এ গিভেন বি ইকুয়াল টু প্রবাবিলিটি বি গিভেন এ। এটা তো কখনো নয়। সুতরাং সেই জন্যই আমাদের একটা ফল্টি এসেছে। অর্থাৎ এটার মানে হচ্ছে এরকম যে যদি কারুর ক্ষেত্রে, যেটা পুলিশ যেভাবে ভাবে যে যদি কারুর ক্ষেত্রে ম্যাচ করে সে অবভিয়াসলি গিলটি, তার অন্য গিলটি না হয়ে তার কোনো অন্য কিছু সে হতেই পারে না। এটাই হচ্ছে প্রসিকিউটার্স ফ্যালাসি। কিন্তু অ্যাকচুয়ালি কি দেখি, অ্যাকচুয়ালি পুলিশ বলছে যে প্রবাবিলিটি ইনোসেন্ট গিভেন বা গিলটি গিভেন ম্যাচ সেটা হচ্ছে 1। আমরা দেখি প্রবাবিলিটি ইনোসেন্ট গিভেন ম্যাচ, ইনোসেন্ট গিভেন ম্যাচ এটাকে আমরা বেস থিওরেমের মতন করে লিখতে পারি যে প্রবাবিলিটি ইনোসেন্ট মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি ম্যাচ গিভেন ইনোসেন্ট ডিভাইডেড বাই সামথিং। তো সবকটা ভ্যালু আমাদের বলা আছে, সেগুলো যদি আমরা বসাই সেটাতে আমরা দেখতে পাবো প্রবাবিলিটিটা হচ্ছে 10/11, অর্থাৎ 0.99। অর্থাৎ ইন দ্য গিভেন সিচুয়েশন উইথ দ্য গিভেন ডেটা কোনো ক্ষেত্রে যদি একটা ম্যাচ অকার করে তাহলেও তার 99% চান্স থাকবে ইনোসেন্ট হওয়ার। অর্থাৎ পুলিশ যেটা বলছে যে কারোর ম্যাচ করলেই সে গিলটি হবে, সেটা স্ট্যাটিস্টিক্যালি জাস্টিফাইড নয়। সুতরাং আমাদের আরো নতুন করে ভাবতে হবে যে যে যাকে আমরা নিয়েছি, যাকে আমরা গিলটি বলে সাসপেক্ট করছি, তার অন্য কোনো মোটিভ আছে কিনা বা সে ওই সময় ক্রাইম সিনে প্রেজেন্ট ছিল কিনা সেগুলো আমাদের দেখতে হবে। সেটা না দেখে আমরা বলতে পারবো না। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো সবাই দেখি যে ডিএনএ প্রোফাইল যদি ম্যাচ করে তাহলে তো অবশ্যই সেই হবে। তাহলে ডিএনএ প্রোফাইল ম্যাচিং ব্যাপারটা কি গন্ডগোলের? না, ডিএনএ প্রোফাইল ম্যাচিং ব্যাপারটা গন্ডগোলের নয়, গন্ডগোলটা অন্য জায়গায়। আমার ডিএনএ, আমার বাবার ডিএনএ বা আমার ফ্যামিলির কারোর ডিএনএ, অর্থাৎ আমার সাথে ব্লাড রিলেশন আছে, তাদের ডিএনএ ম্যাচিং যদি করা হয় অলমোস্ট 98 থেকে 99% ম্যাচ করবে। যত আমার থেকে ডিস্টেন্সে আমি যাব, আমার ডিস্টেন্স রিলেটিভ যারা আছে সেখানে আমি যত যাব, আস্তে আস্তে প্রোফাইল ম্যাচিং এর পার্সেন্টেজটা কমবে। এবার এই যে প্রোফাইল বলছে ম্যাচ করেছে, সেই ম্যাচিংটা দেখতে হবে যে কত পার্সেন্ট ম্যাচ করেছে। সেটা 99% ম্যাচ করেছে, নাকি 85% ম্যাচ করেছে, নাকি 75% ম্যাচ করেছে, এইটা আমাকে দেখতে হবে। সব জায়গাতে বলা থাকে যে ম্যাচ করেছে, কিন্তু কত পার্সেন্ট ম্যাচ করেছে সেটা কোথাও বলে না। আমাকে কিন্তু এখানে দেখতে হবে যে ম্যাচ করেছে কত পার্সেন্ট ম্যাচ করেছে। পার্সেন্টেজটা না দেখলে আমার পক্ষে কিন্তু বলা সম্ভব না। তাহলে তো যে কোনো ক্ষেত্রে কোনো একজন মার্ডার হলে তার বাবা বা মা তার বাড়িতে থাকলে সে অবভিয়াসলি তার তার মানে ডিএনএর সাথে ম্যাচ করে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে কি করবে? কোনো একজন সুইসাইড করলো, সুইসাইড করার পরে তার ওখানে কিছু রক্ত পাওয়া গেল, হয়তো তারই রক্ত। এবার বললে এই তো রক্ত পাওয়া গেছে, সেই রক্তটা তার বাবা মার সাথে ম্যাচ করে গেল ডিএনএ প্রোফাইল করে, তার মানে কি তার বাবা মা তাকে মেরে ফেলেছে? এটা তো নয়। তো এইটাই আমাদের দেখতে হয় যে কতটা পার্সেন্ট ম্যাচ করেছে। তো বেস থিওরেম কিন্তু তোমাকে জাস্ট এইরকম সিচুয়েশনে তোমাকে কিন্তু বলে দিচ্ছে যে তোমার যে আর্গুমেন্টটা ছিল কোর্টরুমে সেটা টোটালি ফল্টি, এবং 99% কেসে কিন্তু তার ইনোসেন্ট হওয়ার চান্স থাকছে। সুতরাং তার ব্যাপারে আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে, না হলে কি হবে, একটা ইনোসেন্ট পার্সন তাকে আমাকে ইমপ্রিজন করতে হবে। আর নেক্সট প্রবলেম যেটা, সেটাও একই রকম। ইন এ সিটি অফ 1 million there are 100 unknown burglars. In an attempt to catch the burglars, the city installs alarms with a camera, অর্থাৎ সোজা কথা সিসি ক্যামেরা এবং with alarm. If the alarm system scans a burglar, an alarm will ring 99% times, and the system scans a non-burglar, it will ring 1% times. Suppose for a citizen alarm rings, what is the chance that the detected citizen is a burglar? অর্থাৎ সোজা কথা, আমি একটা সিসি ক্যামেরা উইথ অ্যালার্ম আমি ইনস্টল করেছি, এবার তার কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে, কোনোটা 99% চান্স, কোনোটা 1% চান্স, সেটা আমরা ডিফাইন করব।
তো কোনো ক্ষেত্রে যদি কোনো একটা সিটিজেনকে দেখে যদি অ্যালার্মটা রিং করে, তাহলে তার বার্গলার হওয়ার চান্স কত। তো আমরা এখানে কি করছি, এ আমরা ডিফাইন করছি অ্যালার্মটা রিং করছে, আর বি হচ্ছে ডিটেক্টেড সিটিজেন ইজ বার্গলার। কি কি দেয়া আছে, প্রবাবিলিটি এ গিভেন বি। এ গিভেন বি মানে কি না, অ্যালার্মটা রিং করবে যদি জানা থাকে যে সিটিজেন ইজ বার্গলার। এবার দেখো আমাদের এখানে যে ইনফরমেশন গুলো বলছে, ইফ দ্য অ্যালার্ম সিস্টেম স্ক্যানস এ বার্গলার অ্যান্ড অ্যালার্ম উইল রিং 99% টাইমস, অর্থাৎ গিভেন দ্যাট হি ইজ এ বার্গলার দ্য রিঙ্গিং চান্স ইজ 99%, অর্থাৎ 0.99, সেটাই হচ্ছে প্রবাবিলিটি এ গিভেন বি। নেক্সট হচ্ছে ইফ দ্য সিস্টেম স্ক্যানস এ নন বার্গলার ইট উইল রিং 1% টাইমস। আচ্ছা, নন বার্গলার বলতে কি, বি হচ্ছে বার্গলার, তাহলে নন বার্গলার মানে হচ্ছে বি এর কমপ্লিমেন্ট। তার মানে প্রবাবিলিটি এ গিভেন বি কমপ্লিমেন্ট, এ মানে রিং করছে ফর দ্য নন বার্গলার, সেটা হচ্ছে 0.01 অর্থাৎ 1% বলা আছে। আর প্রবাবিলিটি বি বলতে কি বলা হচ্ছে না, ডিটেক্টেড সিটিজেন ইজ এ বার্গলার। সিটিটাতে টোটাল 1 মিলিয়ন লোক আছে, তার মধ্যে 100 জন হচ্ছে বার্গলার, তাহলে কোনো একজন সিটির কোনো একজন বার্গলার হওয়ার চান্স হচ্ছে 100 ডিভাইডেড বাই 1 মিলিয়ন। ঠিক আছে, এইগুলো যদি দেয়া থাকে আমরা বেস থিওরেম ওই আগের মতন করে অ্যাপ্লাই করব। করে এক্ষেত্রে যেটা হয় যে, যেহেতু কোনো একজন মেশিনের কনটেক্সটে কি বলা আছে, দ্য সিস্টেম স্ক্যানস এ বার্গলার অ্যান্ড অ্যালার্ম উইল রিং 99% টাইমস, অর্থাৎ 99% কেসে বার্গলারকে দেখলেই অ্যালার্মটা রিং করবে। তো সেটার থেকে আমাদের মনে হতে পারে যে কোনো একজনকে দেখে যদি রিং করে নিশ্চয়ই সে বার্গলারই হবে। তো সেটাই হচ্ছে আমাদের বেসিক যে প্রবলেমটা বা ফ্যালাসিটা সেটা। এবার তুমি যদি বেস থিওরেম অ্যাপ্লাই করো, বেস থিওরেম অ্যাপ্লাই করলে দেখবে এই চান্সটা হচ্ছে প্রবাবিলিটি বি গিভেন এ। বি গিভেন এ বলতে অ্যালার্মটা রিং করছে কিন্তু সে বার্গলার, সেটা হচ্ছে 0.0098। অর্থাৎ কোনো একজন সিটিজেনের চান্স 1%-এরও কম হতে পারে যদিও অ্যালার্মটা তাকে দেখে রিং করছে। ঠিক আছে, তার মানে কাউকে দেখে রিং করা মানেই যে সে বার্গলার তার কোনো যে ইনফরমেশন আছে সেটা কিন্তু বলে দিচ্ছে তার বার্গলার হওয়ার চান্স হচ্ছে 1%-এরও কম। সুতরাং আমাকে তো অনেক বেশি কসাস থাকতে হবে। নেক্সট একটা ট্যাক্সিকাওয়ে এক্সাম্পল বলা আছে, ট্যাক্সিকাওয়ে এক্সাম্পলটাও তোমরা দেখো। এটা আমি বলছি না একই রকম, যে কোন ট্যাক্সিটাতে কোন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রাত্রিবেলা ব্লু আর ব্ল্যাক ট্যাক্সি আছে, কোনটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং কালপ্রিটটা কি। সেখানেও তুমি দেখতে পাবে যে তুমি ইনিশিয়ালি যে চান্সগুলো বলেছো বা প্রবাবিলিটিগুলো বলেছো, এখানে কিন্তু তুমি যেই বেস থিওরেম অ্যাপ্লাই করবে তোমার প্রবাবিলিটিগুলো পাল্টে যাবে। তো সেটা একটুখানি দেখো। আচ্ছা, তারপরে আমি একটা জাস্ট কিছু এক্সারসাইজ দিয়েছি যা তোমাদের এই বেস থিওরেম বা কন্ডিশনাল প্রবাবিলিটিতে বলেছি, এবং পুরোটাই হচ্ছে ট্রি ডায়াগ্রামের কনটেক্সটে। তো আমি একটুখানি বলবো, তোমরা একটুখানি দেখো, খুব কঠিন কিছু নয়, সিম্পল। যদি কিছু কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করো বা কোনো আমাকে মেসেজ করো, আমি বলে দেবো, সেটা তো অসুবিধে কিছু নেই। তো কিন্তু একটু দেখো তোমরা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রবাবিলিটি যতটা ছিল সেটা আমার আজকে কমপ্লিট হয়ে গেল। এর পর দিন থেকে আমরা শুরু করবো হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল। তো এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা বলতে পারো। হ্যাঁ, হ্যালো স্যার। বলো। হ্যাঁ স্যার, যদি মানে এই যে প্রবাবিলিটিকে যখন অ্যাড করে আমি যখন ওয়ান মানে হচ্ছে বা দেখছি, সেটাকে কি মানে বলে মানে মানে এক্সস্টিভ ইভেন্ট কি ওই জিনিসটাকেই বলে? হ্যাঁ, মানে যদি তুমি কিছু ইভেন্টকে যদি সাম করে, মানে তার করেসপন্ডিং প্রবাবিলিটি গুলো সাম করে যদি দেখো 1 হচ্ছে, তার মানে হচ্ছে যে ইভেন্ট গুলো হচ্ছে এক্সস্টিভ, আচ্ছা আচ্ছা। মানে পুরো স্যাম্পল স্পেসটাকে এক্সস্ট করছে, ওই জন্য ওর প্রবাবিলিটি আর ওর প্রবাবিলিটি সেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। নেক্সট আর কোনো কোয়েরি আছে? ঠিক আছে, তাহলে
আজকের মতন আমরা তাহলে ক্লাসটা কনক্লুড করি, আবার নেক্সট দিন আমরা তাহলে কন্টিনিউ করব নতুন টপিকে।